আচ্ছা, ভাইয়া সমস্যা নেই। আমি সেটা বুঝতেছি না, মানে কোথায় এটা দেওয়া হচ্ছে তা আমি আচ্ছা, তোমাদেরকে বুঝতেছি আমি না। দাঁড়াও, তোমাদেরকে এখন আমি টেলিগ্রাম গ্রুপে, তোমরা কি আমাদের গুগল ক্লাসরুমে এখন আছো না? ওকে, তোমরা হচ্ছে যে গুগল ক্লাসরুমে কে কে নাই, এড নাই এখন একটু বলো তো, আমরা হচ্ছে একটু 2-3 মিনিটে একটু সলভ করি ব্যাপারগুলো। মেরিন, তুমি যে বললে তুমি কি গুগল ক্লাসরুমে এড নাই, একটু বলো তো। গুগল ক্লাসরুমে অ্যাড নাই তো মনে হয়। নাই? আচ্ছা তুমি বুঝতেছি না। আচ্ছা, তাহলে ক্লাসের ভাই ক্লাস অনেকে নোটিফিকেশন পাইনি। বুঝতে পেরেছি। আজকে তাহলে তোমরা আজকের ক্লাসটা করো, ঠিক আছে? আজকের ক্লাসটা করার পরে তখন হচ্ছে আমরা ইয়ে করব, এই ব্যাপারগুলো নিয়ে আমরা 10-15 মিনিট আমরা বসবো, ঠিক আছে? জি ভাই। ওকে, ঠিক আছে। আমরা এখন সবকিছু আমাদের ভালো লাগে। এখন আমরা মোটামুটি শুরু করতে পারি আশা করি, তাই তো? ওকে, আমরা স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। ওকে, ঠিক আছে। আসো, এখন আমরা প্রথমে যে কাজটা করব সেই কাজটা হচ্ছে কি, যে আমরা প্রথমে আমাদের যে রিটেনের জন্য, বাংলা রিটেনের জন্য যে যা যা আমাদের পড়তে হবে, ঠিক আছে, সেই পার্টগুলো আমরা একটু আলোচনা করবো যে আসলে কিভাবে বা কোন জিনিসগুলো আমাদের বিগত বছরে বাংলা রিটেনের জন্য এসেছে। সো আমরা আমাদের রিটেন কোর্সে ওই জিনিসগুলো আগে হচ্ছে একদম ভালো মতো আলোচনা করব, তোমরা হচ্ছে একদম এগুলোকে ভালো মতো পড়ে ফেলবা, ঠিক আছে? তারপর গিয়ে হচ্ছে আমরা আলাদা যে টপিকগুলো যেগুলো আসতে পারে এখন আসে নাই সেগুলো করব, ঠিক আছে? তো আসো আমরা সামনের দিকে যাই। ওকে, তো মেইন কথা হচ্ছে যে আমাদের পরীক্ষা হয় 20 নম্বরে। ওকে, 20 নম্বর পরীক্ষা হবে, 5 নাম্বার 5। তবে তোমরা একটু সবাই মিউট করো, হ্যাঁ? অনেকে মিউট করা আছো তো, সাউন্ড আসছে, এতে হচ্ছে একটু ক্লাসে ডিস্টার্ব হবে। ওকে, যারা একজন হচ্ছে ক্লাসের লিঙ্ক চাচ্ছে, সে নাকি টেলিগ্রাম গ্রুপ এখনো নাই। ওকে, ঠিক আছে। তো দেখো আমাদের 20 নম্বর দেখো 2023-24 সেশন যেটা দেখা হয় আর ছিল সেটা 5 নাম্বার পাস, আমরা পাস মার্কস কি সেটা দেখবো না অবশ্যই। আমরা হচ্ছে তোমাদের হচ্ছে এক দেখবে সিনিয়র যারা দেখবো যে কিভাবে সেখান থেকে আমরা হচ্ছে ভালো অনুচ্ছেদ থেকে অনুধাবন মার্কস পেতে পারি আমরা হচ্ছে এই বিষয়ের মধ্যে বা ওইরকম রেঞ্জে যেতে পারি, ঠিক আছে? অনেকে ইউটিউব থেকে একটা ভিডিও দেখো, দেখে হচ্ছে সলভ করে চলে যাও, এমন কিছু করা ট্রাই করো, বাট এটা করা যাবে না। আমাদের হচ্ছে শর্ট সিলেবাস, ফুল সিলেবাস, প্লাস হচ্ছে যে আমাদের উপন্যাস নাটক সবগুলো কিন্তু পড়ে ফেলতে হবে, ঠিক আছে? অনুচ্ছেদ থেকে অনুধাবনমূলক যেটা, সেখান থেকে তোমার 5টা প্রশ্ন ছিল। ধরে নাও যে একটা গল্প, ধরো যে অপরিচিতা বা হচ্ছে একটা প্রবন্ধ, ধরো মানব কল্যাণ, সেটা থেকে হচ্ছে আমরা আমাদের 5টা লাইন ধরো তুলে দিল, ঠিক আছে? এরকম 5টা লাইন দেওয়া থাকলো, এই 5টা লাইনের এখান থেকে তোমার প্রশ্ন হবে, কিরকম প্রশ্ন হতে পারে সেটা নিয়েও আমরা আলোচনা করব আজকের ক্লাসের শেষে, এই জিনিসটা, ঠিক আছে? সারমর্মতে 5 মার্কস ছিল, আশা করি তোমরা সবাই সারমর্ম চিনো, তোমরা এইচএসসি টাইমে হচ্ছে যে সারমর্ম পড়ে আসছো, তারপর সারাংশ পড়ে আসছো। সো সারাংশ বা সারমর্ম এগুলো থেকে যে কোনোটা থেকে হচ্ছে আসতে পারে, ঠিক আছে? তারপর দেখো যে অনুবাদ, অনুবাদে এখানে ছিল তোমার হচ্ছে 5 নাম্বার, ঠিক আছে? তারপর ভাব সম্প্রসারণ, এখানে ছিল হচ্ছে 5 নাম্বার। এই জিনিসগুলো তোমরা বুঝছো যে ধরো যে একটা বাংলা কিছু দেওয়া থাকলো বা ইংলিশ দেওয়া থাকলো, সেটা থেকে বাংলা থেকে ইংলিশ করলা বা ইংলিশ থেকে বাংলা করলা, এমন কিছু, ঠিক আছে? তোমরা কি মানে এই যে 23-24 সেশনের যে প্রশ্নগুলো আমাদের মানে কি ধরনের প্রশ্ন এসেছে সেটা কি ধরতে পেরেছো সবাই? বলো তো একটু। জি ভাইয়া। ওকে, দাঁড়া আমি একটু একজনকে একটু ইয়ে দেই, ও হচ্ছে মাত্র জয়েন করেছে। ওকে, আসো আবার আমরা স্ক্রিন শেয়ার দেই। ওকে, আমরা হচ্ছে তাহলে আমাদের 23-24 সেশনের যে প্রশ্নটা ছিল, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা আলোচনা করে ফেললাম কি ছিল, এই যে এই পার্টটা। ওকে, যে মাত্র জয়েন করলা তোমার হচ্ছে প্রবলেম নাই, সামনে গিয়ে আলোচনা করবো, সেখানে বুঝতে পারবা।
তারপর দেখো 22-23 সেশন, আর তোমাদের আমি স্লাইডটা দিয়ে দিব, সো আরো প্রবলেম হবে না বুঝতে। দেখো সেশন 22-23 এখানে কি এসেছিল, মানে আমি যে বছর পরীক্ষা দিলাম তখন হচ্ছে অনুচ্ছেদ থেকে অনুধাবনমূলক, তখন আবার কি ছিল, তোমার 5টা প্রশ্ন ছিল কিন্তু মার্ক ছিল হচ্ছে 2 করে, ঠিক আছে, এটা 10 নাম্বার। সো এখানে কিন্তু শুধু যে এমন না যে তোমার যে বাংলা ফার্স্ট পেপার থেকে ফার্স্ট পেপারে জিনিসপত্র এসেছে, এমন না কিন্তু। এখানে কি হয়েছিল, এখানে কিছু গ্রামাটিক্যাল জিনিসও ধরে দিয়েছিল। আজকে তোমাদেরকে আমি কবিতা পড়ানোর টাইমে, সোনার তরী যে কবিতাটা আছে সেটা পড়ানোর টাইমে আমি দেখিয়ে দিব যে কিভাবে আসতে পারে রিটেনের প্রশ্ন আমাদের। আর সারমর্ম থেকে 5 নাম্বার, তোমরা সবাই জানো সারমর্ম জিনিসটা কি। তারপর আমরা আলোচনা করবো এটা নিয়ে। তারপর হচ্ছে বানান, বাক্য শুদ্ধিকরণ, এটা থেকে এসেছিল হচ্ছে 5 নাম্বার, ঠিক আছে। বানান কি, তোমার হচ্ছে ধরো যে বেশ কিছু বানান, ঠিক আছে, এটা কিছু বানান পাবা, গীতাঞ্জলি, সো এই বানানগুলো পড়তে হবে, এগুলো আমরা বরাবর তোমাদেরকে, এগুলা আমাদের পড়ানো হচ্ছে, তোমাদের নিজেদের একটু ভালো মতো পড়তে হবে, কারণ এই জিনিসগুলো হচ্ছে ধরো যে একটা জিনিস খেয়াল করবা যে বাংলা বানানের কিছু নিয়ম আছে, নিয়ম আসলে নিয়ম পর্যন্তই মোটামুটি সীমাবদ্ধ। তুমি যখন অ্যাপ্লাই করতে যাবা বা পরীক্ষা হলে অ্যান্সার করতে যাবা তখন দেখবা যে নিয়ম কিন্তু মাথায় আসতে চায় না। সো আমাদের নিয়ম তো পড়তে হবেই, সাথে সাথে হচ্ছে যে এই পার্টগুলো আমাদের ভালো মতো মানে বারবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তারপর দেখো বাক্য শুদ্ধিকরণ, বাক্য শুদ্ধিকরণ কি জিনিসটা ধরা যায় যেমন যে যে খাঁটি গরুর দুধ, এই বাক্যটার শুদ্ধিকরণ কি হবে বলো, খাঁটি গরুর দুধ, গরুর খাঁটি দুধ। ওই যে এরকম জিনিসগুলো, ঠিক আছে, যেরকম আমাদের খাঁটি গরুর দুধ নাই গরু খাঁটি দুধ, এই টাইপ জিনিসপত্র আমাদের আসতে থাকবে। সো এগুলো হচ্ছে বাক্য শুদ্ধিকরণ, তোমরা সবাইগুলো জানো। আমাদের হচ্ছে স্পেশালি তোমাদের এই পার্টটাতে সবাই একটা জিনিস লিখে নাও যে এই পার্টটা, এগুলো হচ্ছে তোমার এইচএসসি এর বিগত 15 বছরে যা যা আসছে মুখস্থ করে ফেলবা, কমন পাবা ম্যাক্সিমাম। বানান এইচএসসি এর বিগত হচ্ছে 15 বছর, ঠিক আছে, বিগত 15 বছর পরে ফেলবা, অনেকটুকু কমন পাবা, ঠিক আছে। ওকে, তাহলে কি আমরা এটা বুঝতে পেরেছি আমাদের 22টি সেশনটা? একটু জানাই ভাইকে আমরা এটা বুঝতে পেরেছি কিনা। জি ভাইয়া, জি ভাইয়া বুঝতে পারছি। ঠিক আছে, এরপর দেখো 21 সেশন। 21 সেশনে গিয়ে আমরা কিন্তু ধরতে পারবো একটা হচ্ছে যে মোটামুটি একটা আমরা একটা ইয়েতে আসতে পারবো কনক্লুশনে যে আমাদের কি কি আসলে আসে। হ্যাঁ, এখানে দেখো সেম জিনিস, অনুচ্ছেদ থেকে অনুধাবনমূলক, 5x2 10, সারমর্ম 5, এখানে আবার গিয়ে পদ পরিবর্তন আর বিপরীতার্থ শব্দ থেকে 5, এখানে আবার তোমাদেরকে যে গ্রামাটিক্যাল এই যে আইটেমগুলো এগুলো করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কোন জিনিসগুলো একদম কমন পেলাম, দেখো সারমর্ম, তাই না, সারমর্ম জি কমন ভাইয়া। পেলাম। এই পদ হ্যাঁ, পরিবর্তনটা এগুলো হচ্ছে আমরা পদের চ্যাপ্টারটা আছে সেটা পড়াবো, কিভাবে পরিবর্তন করতে হয় সেটা পড়িয়ে দিব। বিপরীতার্থকটা এটা কিন্তু মুখস্থ করতে হবে আমাদের, ঠিক আছে। সারমর্ম কিন্তু 5 মার্কস মোটামুটি আমাদের আসছে অনেক বছর ধরে। এর মানে কিন্তু এই না শুধু এটা আসতে পারে, আমাদের কিন্তু এই বছর সারাংশ দিয়ে দিতে পারে, ঠিক আছে। শোনো, মানে সবসময় যে আমরা আমরা ঠিক আছে আমরা হচ্ছে তোমার অ্যানালাইসিস করে সেইভাবে পড়বো, কিন্তু অ্যানালাইসিস করে যেগুলো আসছে বারবার সেগুলো একদম মানে ফরজ, ঠিক আছে, একদম ফরজ লেভেলে, যে তোমার এগুলো একদম মুখস্থ থাকতে হবে, এগুলোতে একদমই ভুল করা যাবে না। এগুলো আমরা আগে শেষ করে এক্সট্রা জিনিসগুলো হচ্ছে কি যে আমরা সেটা পরে পড়বো। সো একটা কথা আছে, ঠিক আছে, যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ, সেটা হবে আমাদের প্রস্তুতি। এখনো মোরলেস আমরা হচ্ছে ধরো যে 2.5 থেকে অ্যাটলিস্ট 3 মাস বা এরকম কিন্তু সময় আমাদের হাতে আছে, ঠিক আছে। সো ওয়াই নট, আমরা কেন ভালো মতো বলবো না। ওকে, তাহলে দেখো এরপর আমরা যেটা দেখলাম অনুচ্ছেদ থেকে অনুধাবনমূলক, এখানে কিন্তু প্রতি বছর আসছে প্রশ্ন। সো আমার একটা ধারণা এই বছর যে এই যে অনুচ্ছেদ থেকে বারবার আসছে, মানে ইম্পর্টেন্ট যেগুলো আসার মতো, যেগুলো হচ্ছে তোমার আলোচনা করার মতো অনুচ্ছেদ একটু ক্রিটিক্যাল, সেগুলো কিন্তু মোটামুটি দেখো শেষ হয়ে যাচ্ছে। কিন্তু দেখো যে অপরিচিতা আছে, তারপর আমাদের মানব কল্যাণটা আছে, হ্যাঁ, বা হচ্ছে আমার পথ, এই জিনিসগুলো। সো আমার কি মনে হয় যে এই বছর তোমাদের যে নাটক, তারপর হচ্ছে উপন্যাস আর হচ্ছে কবিতা, এই জিনিসগুলোতে কিন্তু যাওয়ার খুব বেশি পসিবিলিটি আছে, ঠিক আছে। যেমন ধরো আমাদের কিন্তু খুব মানে খুব রিসেন্ট টাইমে একটা আন্দোলন হয়ে গেল বা একটা বিপ্লব হয়ে গেল, ঠিক আছে। সো বিদ্রোহী কবিতাটা কিন্তু খুবই কনটেক্সচুয়াল এখন, ঠিক আছে। সো বিদ্রোহী কবিতাটা কিন্তু আসার চান্স খুবই বেশি। এটা তো ভাইয়া একবার আসছিল। হ্যাঁ হ্যাঁ, এটা আসছে একবার, কিন্তু ধরো যে আমাদের বিদ্রোহী কবিতা কিন্তু আবার আসার চান্স আছে। বা 18 বছর, এটা তো তোমাদের নাই, 18 বছর বয়স কি তোমাদের বইয়ের, ভুলে গেলাম। জি ভাইয়া, আছে আমাদের 18 বছর। 18 বছর আচ্ছা বয়স ভাইয়া। বা হচ্ছে তোমার এই যে আমাদের বিদ্রোহী কবিতাটা, এগুলা কিন্তু আমাদের এখনো মানে খুব বেশি কনটেক্সচুয়াল। প্লাস হচ্ছে তোমার ধরো যে আমাদের নাটকটা, ঠিক আছে, সিরাজউদ্দৌলা নাটকটা, এটাও কিন্তু একটু কনটেক্সটে মিলানো যেতে পারে। সো এই অনেকে দেখবা যে নাটক আর উপন্যাস সেগুলো কিন্তু স্কিপ করে, তোমাদের এইগুলো পড়ার একটা ভালো টেকনিক দিই, তোমরা হচ্ছে প্রতিদিন 5 পৃষ্ঠা করে পড়বা নাটক, ঠিক আছে। নাটক প্রতিদিন 5 পৃষ্ঠা পড়বা,
আর হচ্ছে তোমরা উপন্যাসটা প্রতিদিন 10-20টা করে পড়বা, তাহলে দেখবে যে 1 মাসে কিন্তু মোটামুটি হয়ে গেছে, মানে তোমার টাইমও গেল না। এগুলো তো আসলে উপন্যাস, তাই না? নাটক উপন্যাস, এর পড়তে তো মজা লাগবে তোমার। সো এটা একটা ফ্রি টাইমে যখন তোমার ধরো যে মাথা ব্যথা করতেছে বা পড়তে মন চাচ্ছে না, এমন কিন্তু হয়, ঠিক আছে? পড়তে মন চাওয়াটা তো নর্মাল না, দেখলাম পড়তে মন না চাওয়াটাই নর্মাল, পড়তে তো হয় জোর করেই, এটাই আসলে সত্য। বাট আমাদের পড়তে হয় বা পড়তে হবে, ঠিক আছে? ওই টাইমগুলোতে আমরা কি করব, এই যে 5 পেজ বা 10 পেজ এইভাবে পড়তে থাকবো। ওকে, এরপর দেখো আমাদের এই সাজেশন আমরা কি দিলাম অনুধাবনমূলক প্রশ্নের জন্য, বা হচ্ছে আমাদের ওই যে দেখো 5 বা 10 মার্কস আসতেছে না আমাদের রিটেনে প্রতি বছর, সেইটার জন্য আমরা কবিতা থেকে কি কি পড়বো? বিদ্রোহী, আচ্ছা আরেকজন হচ্ছে একটু জয়েন করার জন্য মাত্র দিয়েছে, রিকোয়েস্ট দিয়েছে, আমরা একটু ওইখানে যাই। দুঃখিত বারবার আসলে যাওয়ার জন্য। ওকে, ঠিক আছে। তানজিম, তুমি কি জয়েন করেছো? তানজিম, এখন পর্যন্ত খুব বেশি জিনিস মিস করো না, ঠিক আছে? আমরা একটু এই পার্টটা আমরা একটু আলোচনা করলাম যে গত কয়েক বছরে কি টাইপ প্রশ্ন এসেছে। সো এটা হচ্ছে তুমি শুরুর যে পার্টগুলো আছে এটা দেখে নিলে তুমি পারবা, ঠিক আছে? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি জি, বলো বলো। ভাইয়া আমাদের যে ভাগ সম্প্রসারণটা আছে, এখানে যে 5 মার্কের, মানে এটা তো 5 মার্কের না, এখানে কি আমরা কি ওই 3টা ভাগে লিখবো? যেমন হচ্ছে মূল ভাব, সম্প্রসারণ আর হচ্ছে মন্তব্য, এটা কি লিখে দেব? আচ্ছা আচ্ছা, এখানে ধরো যে ভাব সম্প্রসারণ যদি আসেও, হ্যাঁ, ভাব সম্প্রসারণ আসলে তোমার ধরো যে জায়গা থাকে কিন্তু, হ্যাঁ, ধরো যে প্রশ্নের ওই পার্টটাতে তোমার ধরো যে একটু জায়গা দেওয়া থাকবে। সো তোমার ওইটুকুর মধ্যে লেখা শেষ করতে এরকম একটা সিচুয়েশন হতে পারে। সো তুমি দেখবা লেট আমাদের এইটুকু জায়গা দেওয়া আছে, ঠিক আছে? সো তুমি কি করবা, যে ভাব সম্প্রসারণ যদি আসেও, আমরা যদি আলোচনা করবো এগুলো নিয়ে, যে ভাব সম্প্রসারণের ক্লাস নিয়ে আলাদা, ঠিক আছে? তারপর একটু বলি, যেহেতু প্রশ্ন করলা, হ্যাঁ অবশ্যই তুমি মূল ভাব লিখবা। তবে মানে এখন আর মানে ধরো যে বড় ক্লাসে গিয়ে, মানে বড় ভার্সিটি টিচাররা এরকম যে ধরো যেরকম আমরা আগে যেরকম লিখতাম যে মূল ভাব, মূল ভাবের পর এখানে গিয়ে একটা নীল কালি লাল কালি, এই টাইপ, এগুলো দরকার নাই। জাস্ট মূল ভাবের একটা লাইন লিখবা, একটু গ্যাপ দিবা, মেইন জিনিসটা লিখবা, শেষে একটা কনক্লুশনে যাবা, ঠিক আছে? এরকম তোমার যদি জায়গা ফিক্স করা থাকে, তোমার কিন্তু মনে মনে রাফ করে ওই জায়গাটা, আমার মনে হয় যে প্যারাগ্রাফের টাইমে সিয়াম কিন্তু তোমাদের রাফের কথা বলেছে, তাই না? বলে নাই? হ্যাঁ ভাইয়া বলছে তো। তো এরকম তোমার রাইটিং পার্ট যতগুলো আছে তোমার হচ্ছে রাফ কিন্তু মাস্ট। কারণ কি, তুমি হচ্ছে দেখো আমরা কিন্তু মনের মধ্যে ওই টাইমটাতে কিন্তু আমরা আসলে মানে খুব বেশি মাথা কাজ করতে চাবে না আমাদের, ঠিক আছে? মানে আসলে হয় না, মানে পরীক্ষার একটা চাপ থাকে, আমরা দিয়ে আসছি, আমরা জানি যে তোমার। সো তুমি হচ্ছে কি পয়েন্ট গুলা তুমি হচ্ছে সাজাবা আগে, ঠিক আছে? কি পয়েন্ট গুলো সাজিয়ে ধরো যে 5টা ওয়ার্ডও লিখতে পারো তুমি, ঠিক আছে? এরকম ভাবে 5টা ওয়ার্ড লিখলা, তারপর সেগুলো গুছিয়ে লিখলা। টাইম যদিও তোমার ফেভারে থাকবে না, তারপরেও তুমি হচ্ছে 1-2 মিনিট সেকেন্ড টাইম দিবা, ঠিক আছে? আরো বেটার হবে। কবিতার মধ্যে দেখো যে বিদ্রোহী, সোনার তরী, আমি কিংবদন্তির কথা বলছি, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করবো যে 18 বছর বয়স। এবার যেহেতু এর একটু কনটেক্সটে আছে, 18 বছর বয়স, এগুলা। দেন হচ্ছে গদ্যের মধ্যে হচ্ছে মানব কল্যাণ, বিলাসী, আমার পথ, ঠিক আছে? সো এই যে জিনিসগুলা, এগুলো কিন্তু আমাদের এই পার্টগুলো খুবই ভালো মতো পড়তে হবে রিটেনের জন্য। বাকিগুলোর প্রিপারেশন আমরা নিয়ে রাখবো, বাট এগুলো থেকে আসলে আসার চান্সটা বেশি, ঠিক আছে? মানে এগুলো থেকে আসলে আলোচনা করার মতো জিনিসপত্র আছে অনেক। এগুলো আসলে ভাবটা আসলে আরো বেশি ভালো মতো প্রকাশ করা যায়। আরো বাইরে থেকে আসতে পারে, আমরা ট্রাই করবো এইগুলো শেষ করার পরে যদি আমরা টাইম পাই, বা তোমরা যদি চাও, আমাদের প্ল্যান আছে যে আমরা এক্সট্রা অনেক কিছুই পড়াবো, ঠিক আছে? মানে শুধু ধরো যে এমন না যেগুলো আমরা লিখে দিয়েছি বা আমাদের সিলেবাস যা আছে এগুলো না, আরো এক্সট্রা কিছু জিনিস আমরা পড়ানোর ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, আর একটা জিনিস দেখো, নাটক আর উপন্যাস এগুলোর উপরও একটা ক্লাস আমরা নেওয়ার ট্রাই করবো, কারণ এগুলো আসলে ধরো আসি নাই কখনো, বাট আসলে আসতে কতক্ষণ। ধরো যে এমন হয়, বুঝতে পারছো, যে যেগুলো তোমার কোশ্চেন ব্যাংক আছে বা এই জিনিসগুলো, এরা কি করে, ধরো যে আগে কখনো আসে নাই সেটা দিবে না। যখন হচ্ছে তোমার এই বছর একটা নতুন কোশ্চেন আসবে, পরের বছর থেকে হ্যাঁ এটি ইম্পর্টেন্ট, ওটা দেখবে সব জায়গায় ঢুকিয়ে দিছে। বাট আমাদের কিন্তু আগে থেকে রেডি থাকা লাগবে যে নতুন কি আসতে পারে। সো আমার মনে হয় তোমরা এখন মোটামুটি একটা ধারণা পেয়েছো, তাই না, যে আমাদের কিভাবে কি পড়তে হবে? বলতো কোন কোন পার্টগুলো আমাদের রিটার্নের জন্য আসার জন্য খুবই আসলে ইম্পর্টেন্ট? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি জি, অবশ্যই করো, কোশ্চেন করো। ও যে হচ্ছে অনুচ্ছেদ থেকে তো আমাদের যে ক খ গ ঘ উম যে 5টা কোশ্চেন দেয়, ওগুলো আমরা ঠিক কতটুকু লিখবো, কয়ে কিভাবে লিখবো, ক্ষয়ে মানে বুঝতে পারছি না, আমাদের স্যার একটা দিয়েছে তো বুঝতে পারছি না।
ওকে, ঠিক আছে, সেটা নিয়ে আমরা আজকের ক্লাসে শেষে উত্তর পাবা, কারণ আমি আজকে ক্লাসে যে জিনিসটা পড়াবো সেই জিনিসটাই আমি তোমার হচ্ছে একটা রেখেছি, যে সেটার জন্য একটা সিম্পল কোশ্চেনও রেখেছি। সিম্পল কোশ্চেনটা আমরা ওইটা আলোচনা করব, তখন বুঝতে পারবো যে কোন কোশ্চেনের কত মার্কস আর সেখানে তোমার কতটুকু লেখা উচিত। ঠিক আছে? আচ্ছা ভাইয়া। অনুধাবনমূলকের জন্য আসলে আমাদের কি কি গুরুত্বপূর্ণ সেটা বলে দিলাম। এখন মেইন কথা হচ্ছে কি, অনুধাবনের জন্য তোমার গদ্য আর পদ্যগুলো ভালো মতো পড়ে ফেলতে হবে। পাঠ পরিচিতিটা তো অবশ্যই, এটা তো তোমার একদম মেইন জিনিস। শব্দ তৈরি এগুলো দেখতে হবে, এখান থেকে কিন্তু দেয়। আর আগের বছরের প্রশ্ন দেখে নেওয়া, যেগুলো আমরা আলোচনা করবো আস্তে আস্তে। তারপর গদ্য বা পদ্য রূপক গুলা, এখানে রূপক হবে, বানানটা একটু ভুল আছে। যে রূপক যে জিনিসগুলো আছে, রূপক জিনিসটা কি, তোমার ধরো যে বলতে চেয়েছি একটা, ঠিক আছে, কিন্তু বলেছি আরেকটা। আজকের কবিতা আমরা যেটা পড়বো সেটাও কিন্তু একটা রূপক কবিতা। ওকে, তারপর আসো একটু তার সারাংশ সারমর্মের জন্য, যে তোমার ধরো যেখানে একটা বইয়ের রেফারেন্স আমরা দিয়েছি 2018 সালের নবম দশম শ্রেণীর একটা বই আছে, সে একটা তো তোমরা ধরো যেটা গ্রামার বই, যেটা পড়ো বেগুনি কালার, তাই না? একটা পড়ো না তোমরা? ওইটা ছাড়াও একটা বই ভাইয়া আছে। আমি না আপনার স্ক্রিনটা দেখতে পারছি না, আপনি স্ক্রিন শেয়ার করছেন, আমি তো দেখতে পারছি না। আচ্ছা, আমি তো আরেকটা ডিভাইসে দেখতেছি স্ক্রিন শেয়ার হয়েছে, তোমরা কি দেখতে পাচ্ছো? বাকি একটু জানাও তোমাকে। জি ভাইয়া, দেখা যাচ্ছে তো। আমারটা দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ কই ভাই না ঠিক তো আছে। ভাইয়া, তোমার কি প্রবলেম হচ্ছে? কই ভাইয়া তুমি দেখাতে যাচ্ছে না। তুমি একটু থ্রি ডটে যাও। হ্যাঁ, থ্রি ডটে গিয়ে তোমার ফোন থেকে আছো তুমি নাকি ওই থেকে? তুমি একটু থ্রি ডটে যাও, ফোন এখানে গিয়ে থেকেই আছি ভাইয়া। হ্যাঁ, থ্রি ডটে যাও। থ্রি ডটে গিয়ে একটু দেখো, এখান থেকে স্ক্রিনটাকে টাচ করে দেখো যে হয়, মানে স্ক্রিনটা দেখা যায়। আর যদি স্ক্রিন নাও দেখতে পারো একদম, তুমি তোমার বাংলা বইটা নিয়ে বসো। এখন আমরা আলোচনা করবো না, সেখানে স্ক্রিন না দেখলেও তুমি হচ্ছে বাংলা বইটা বের করলেও তুমি বুঝতে পারবা, লিখে নিতে পারবে। ওকে, আচ্ছা ভাই, আমি বাংলা বই নিয়ে বসছি। আচ্ছা ঠিক আছে। এরপর দেখো যে অনুবাদ। অনুবাদের জন্য কি, ভাষা শিক্ষা যে বইটা আছে সেই ভাষা শিক্ষা। আচ্ছা, স্ক্রিনটা মনে হয় শেয়ারটা অফ হয়ে গেছে না এখন? তো দাঁড়াও তো, আমার একটা ডিভাইস আমি দেখতেছি পাশে আছে, তোমাদের প্রবলেম না হয়। স্ক্রিন শেয়ারটা একটু ঝামেলা হয়ে গেছে। আর স্ক্রিন শেয়ার তো তোমরা আরেকজন করে ফেলছো, এই জন্য ঝামেলাটা হয়েছে। মেরিন, তুমি করে ফেলছো স্ক্রিন শেয়ার। ওকে, এই জন্য হচ্ছে এমন হয়েছিল। হ্যাঁ, আমি আবার শেয়ার করি। ঠিক আছে, ওকে। তোমরা এখন আমাকে আবার জানাও যে এখন আমার স্ক্রিন আবার দেখতে পাচ্ছ কিনা। শোনো, তোমরা আবার নিজেরা স্ক্রিন শেয়ার করো না, ঠিক আছে? তোমাদের স্ক্রিন শেয়ারটা আমরা লিখে ভাইয়া দিয়েছি আমারটা ভাইয়া আমি এখনো শেয়ার দেখা করছি যাচ্ছে না না স্ক্রিন। ভাইয়া, দেখা যাচ্ছে দেখা না, যাচ্ছে এটা ভাইয়া। আমি ঢুকছিলাম যে কিভাবে জানি দেখা যাবে, দেখাই আচ্ছা যাচ্ছে আচ্ছা, এখন স্ক্রিন তো দেখতে পাচ্ছ সবাই, তাই না? আমি আমার পাশে ডিভাইস দেখা কিন্তু দেখতে। যাচ্ছে ভাইয়া। ওকে, তুমি হচ্ছে স্ক্রিন যদি কেন। দেখতে নাও পাও, তুমি হচ্ছে তোমার বইটা নিয়ে বসো। হ্যাঁ, আর তোমরা নিজেরা কেউ হচ্ছে স্ক্রিন শেয়ার দিও না। ওকে ওকে, আমরা এখন মেইন ক্লাসটা শুরু করব। আমরা মোটামুটি একটা আলোচনা করলাম, ঠিক আছে, যে আমাদের কি কি আসতে পারে। সো তোমরা আমাকে একটু সবাই জানাও যে তোমরা কি ধরতে পেরেছো যে আসলে কোন ধরনের প্রশ্ন আসার চান্স খুবই বেশি, একটু বলো তো। জি ভাইয়া, অনুধাবন আর সারমর্মটা একটু বেশি হ্যাঁ ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে, আর হ্যাঁ, অন্যগুলো তো আছে। হ্যাঁ, বেশ কিছু গ্রামাটিক্যাল আইটেম আছে, সেগুলো আসার চান্সও খুব বেশি। আরেকজন জয়েন করলো, একটু দ্বারা আমি তাকে ইন করি। সো কারো কি কোনো প্রশ্ন আছে এই জিনিসগুলো নিয়ে? আর কোনো প্রশ্ন না থাকলে ভাইয়া, আমরা কিন্তু, হ্যাঁ বলো। যে কোনো, আমাদের তো এবার আসছিল মানে ইংরেজি থেকে বোধহয় বাংলায় অনুবাদ ছিল একটা হয়তোবা, না এরকমই কিছু একটা ছিল বাংলাতে। হ্যাঁ ধরো তো ছিল, ওই, হ্যাঁ। হ্যাঁ, তো ওইটা কিভাবে মানে কোথা থেকে প্র্যাকটিস করা যাবে? ওকে ওকে, এটা নিয়েও আমরা আলাদা ক্লাস নিব, ঠিক আছে? আমাদের অনুবাদে ক্লাস থাকবে। আজকে আমরা শোনাতো এটা পড়াবো, তারপর হচ্ছে আমরা তোমাদেরকে অল্প করে সারাংশে সেটা একটা ধারণা দিব, বা হচ্ছে টাইমে যদি হয় নাও করতে পারি, কারণ শোনাতো এটা খুবই ইম্পর্টেন্ট এই বছর। ঠিক আছে, সো আমরা এটা আগে শুরু করি। এই যে জিনিসগুলো প্রশ্ন না তোমার, এগুলো প্রত্যেকটার জন্য আমরা আলাদা ক্লাস রেখেছি, বুঝতে পেরেছো? So, তোমার চিন্তা করার কিছু নেই। ওকে, এই কবিতাটা কি সবাই পড়েছো না একবার হলেও? জি বলো ভাই, তো। পড়ছি। ওকে, এই কবিতাটা একটা রূপক কবিতা, ঠিক আছে? রূপক কবিতা মানে কি, কবি বলতেছে এক জিনিস, ঠিক আছে, কিন্তু তার মিনিং হচ্ছে আরেক জিনিস। মানে তুমি এই কবিতা আজকে আমরা বলবো হচ্ছে দুই ধরনের মিনিং দিয়ে। একটা হচ্ছে যে আসল মিনিংটা কি, মানে এটা ধরো যে আমি কবিতার মধ্যে বলবো না, আমি নর্মালি একজনকে যদি একটা লাইন বলি গিয়ে, তোমরা একটু মিউট করো সবাই, হ্যাঁ, আমাদের সাউন্ড আসছে। আমরা যদি একজনকে একটা লাইন গিয়ে বলি, সে বলবে এটার মিনিং এইটা, বাট আমরা যদি কবিতার মধ্যে পড়ি তাহলে কিন্তু আরেকটা মিনিং আসবে। এটা পাশে একটু লিখে নাও, একটা রূপক কবিতা, একটু এমসিকিউর জন্য তোমাদের কিছু জিনিস কভার হবে। প্লাস এটা একটা জীবন দর্শনমূলক কবিতা, জীবন দর্শনমূলক কবিতা।
ওকে, এর একটা রূপক কবিতা প্লাস একটা জীবন দর্শনমূলক কবিতা। আর আমাদের হচ্ছে কবি পরিচিতি, পাঠ পরিচিতি, এগুলো কিন্তু তোমাদের পরিণত হবে, ঠিক আছে? এগুলোতে আমরা যাবো না, কারণ আমরা হচ্ছে এমসিকিউ কে প্রাধান্য দিব না এখানে। আমরা এখানে ট্রাই করব সর্বোচ্চ যে আমাদের রিটেনে কি কি আসতে পারে, হ্যাঁ, সেই জন্য আমরা একটু লাইন ধরে ধরে একদম কি বুঝাতে চেয়েছেন কবি এই কবিতায়। ওকে, তাহলে কি আমি শুরু করতে পারি এখন কবিতাটা? যারা হচ্ছে আচ্ছা পড়া ভাইয়া, জয়েন শুরু করেছো করেন। আমাদের জাস্ট ওকে, আমাদের যে মেইন ক্লাসটা এটা কিন্তু আমরা এখনই শুরু করছি, ঠিক আছে? তাহলে আসো, এই কবিতাটা কিন্তু চমৎকার একটা কবিতা, মানে আমার খুবই পছন্দের একটা কবিতা, মানে খুব ভালো লাগে কবিতাটা পড়তে। দেখো এখানে প্রথম লাইনটা, গগনে গরজে মেঘ ঘন বরষা। এখানে যে গগন জিনিসটা আছে, ওকে, আগে তোমার এইটার মিনিং কি একটু বলো তো? গগন মানে কি? আকাশ। আকাশ। হ্যাঁ, আকাশের এখন এভাবে তোমার পড়তে হবে। দেখবে আকাশের কয়েকটা সমার্থক শব্দ কেউ বলতে পারবা? একটু বলো তো আমাকে, আকাশের কয়েকটা সমার্থক শব্দ বলো। পবন। গগন তো আছে, তারপর হচ্ছে তোমার অম্বর, তারপর হচ্ছে তোমার বোম, এরকম, ঠিক আছে? এইভাবে আমাদের পড়তে হবে। আকাশ, গগন একটা ওয়ার্ড আছে, এটা কিন্তু আকাশের একটা সমার্থক শব্দ। সো আমরা এইভাবে পড়বো। তাহলে দেখো যে গগনে গরজে মেঘ ঘন বরষা, এখানে এই লাইনটার যে লিটারাল মিনিং বা আমরা হচ্ছে আসল যে মিনিংটা যদি একটা কবিতার বাইরে পড়ি, সেটা কি যে আকাশে মানে মেঘ ডাকছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই তো, তাই না? আমাদের যে বর্তমান যে অবস্থাটা, এখানে কিন্তু প্রচুর পরিমাণে তোমার মেঘ ডাকে আর হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? কিন্তু এখানে যে আমাদের গগনটা, ঠিক আছে, এই গগনটা এটা আমাদের কি মিন করলো এখানে? দেখো এটা একটা অর্থ গেল প্রথমে, যে দেখো যে আকাশে মেঘ ডাকছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু এই গগনটার আসল মিনিং কি বোঝাচ্ছে জানো? আমাদের এখানে জীবন, ঠিক আছে? জীবন, জীবনে এখানে মেঘটা বলতে কি বুঝিয়েছে? বিপদ। এখানে বোঝাচ্ছে যে জীবনে ঘোর বিপদ, ঠিক আছে? ঘন বর্ষা মানে কি? একদম ঘনীভূত হয়ে আছে। সো এই লাইনটার আমাদের প্রথম যে লাইনটা, সেই লাইনটার মিনিং যদি আমরা এভাবে পড়ি যে জীবনে ঘোর বিপদ ঘনীভূত হয়ে আছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তারপর দেখো যে কুলে একা বসে আছি নাহি ভরসা। এখানে তোমার যদি কুলটা আমরা পড়ি মানে কবিতার অর্থে, সেটা হচ্ছে কি নদীর কূলে আমরা বসে আছি একা একা, কোনো ভরসা নাই, মানে কোনো আশা ভরসা মানে যা ইচ্ছা হতে পারে। এই যে কুলে, এটা আমাদের এটার যে মিনিংটা কবিতার মধ্যে, সেটা হচ্ছে কি জানো? জীবনের শেষ প্রান্তে, জীবনের শেষ প্রান্তে, ঠিক আছে? মানে কবি হচ্ছে কি জীবনের একদম শেষ প্রান্তে চলে গিয়েছে, কুলে একা বসে আছি নাহি ভরসা। মানে কি দেখো, আমরা যখন মানে আমাদের বৃদ্ধ মানুষেরা যখন একদম জীবনের শেষ প্রান্তে চলে যায়, যখন তাদের মানে আমরা আসলে মানুষের কখন মৃত্যু হয় আমরা তো জানি না, বাট মানুষ কিন্তু একটা টাইমে গিয়ে বুঝতে পারে তার কিন্তু আর বেশি দিন সময় নাই। এরকম কি তোমরা আসলে দেখো না অনেকে, যে অনেকে তোমার দাদা বা নানা বা নানি থাকে, তারা কিন্তু বলে যে আমি কিন্তু মানে বেশি দিন কিন্তু বাঁচবো না, আর এরকম কিন্তু একটা কিছু কথা বলে। সো এরকমই যে আসলে এই তিনটা যে আমরা দুইটা লাইন আমরা পড়লাম যে আমাদের জীবনে মানে আমার জীবনে আসলে বিপদ ঘনীভূত হয়ে আছে, আমি জীবনের শেষ প্রান্তে এসে পড়েছি, একদম আমার আর কোনো মানে ভরসা বা আশা কিছু নেই। তারপরের লাইনটা দেখো যে রাশি রাশি ভাড়া ভাড়া, ঠিক আছে? এই যে রাশি রাশি, আচ্ছা তোমরা কি দ্বিরুক্ত শব্দ পড়েছো কেউ? জি ভাই, এটা হচ্ছে আধিক্য অর্থে। গুড, ভেরি গুড। এই দ্বিরুক্ত শব্দটা এখানে রাশি রাশিটা কি অর্থে? ভেরি গুড, এটা হচ্ছে আমাদের আধিক্য অর্থে। এখানে কিভাবে আধিক্য অর্থে? দেখো এখানে তোমার দুইটা বিশেষ্য যুগল শব্দ, ঠিক আছে? এখানে দুইটা বিশেষ্য যুগল শব্দের আধিক্য অর্থে হচ্ছে আমাদের এখানে রাশি রাশি বলা হয়েছে, ঠিক আছে? ভাড়া ভাড়া, ভাড়া ভাড়া মানে কি? দেখো আমরা হচ্ছে, তোমরা কি এখানে কেউ আছো একদম ধরো যে গ্রামের যে তোমার ধান কাটার পরে যে কিছু জিনিসের মধ্যে এরকম কিছু জিনিস থাকে, সেগুলো ভরে একদম ধান রাখে, যেরকম কিছু জিনিস থাকে এরকম বানানো, সেগুলো একটা মাচার উপর রাখে, সেখানে রাখে, তোমরা কি এগুলো কেউ দেখেছো? জি ভাইয়া, দেখেছি। এরকম মজুরি করে রাখে, বা তোমার ভাড়া ভাড়া দিয়ে এখানে আমরা একটা জিনিস বুঝতে পারছি আটি আটি, একদম আটি আটি তোমার একদম ধরো যে রাখে। তোমরা দেখবা যে ধান কাটা পরে কি ধরো যে আটি আটি করে রাখে না, অনেকগুলো হচ্ছে একটার উপর একটা এরকম ভাবে বানায় কিন্তু বা ভাগ করে এইভাবে, ঠিক আছে? সো রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, এই ধানটা কিন্তু এখানে খুবই সিগনিফিকেন্ট একটা জিনিস, ঠিক আছে? এই ধানটা কিন্তু এই কবিতার লাইনটা হচ্ছে এমন যে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, মানে হচ্ছে প্রচুর পরিমাণে ধান কাটা হয়েছে, কিন্তু এই ধানটা হচ্ছে কবির সৃষ্টিকর্ম। ধানটা কি? কবির সৃষ্টিকর্ম। কবির সৃষ্টিকর্মগুলো কি কি?
তার লেখা কবিতা, তার লেখা উপন্যাস, ছোট গল্প, এই জিনিসগুলো, ঠিক আছে। সারা মানে কি শেষ হয়েছে, মানে কবি শেষ পর্যায়ে গিয়ে তোমার যে বুঝতে পারছে যে আমার কিন্তু আসলে শেষ, মানে আমার লাইফের মানে ধরো যে একটা শেষ পার্টি আমি আছি, ঠিক আছে। এটা গেল। সো আমাদের এখন পর্যন্ত আমি যতটুকু পড়লাম যে আমার গগনে গরজে মেঘ ঘন বর্ষা মানে হচ্ছে জীবনে বিপদ ঘনীভূত। এরপর হচ্ছে যে কুলে একা বসে আছি নাহি ভরসা মানে হচ্ছে যে জীবনের শেষ প্রান্তে এসে বসে আছি আমি, কোনো ভরসা নেই বা কোনো আশা আকাঙ্ক্ষা নেই। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, মানে কবি হচ্ছে বলতেছে আমি তো প্রচুর পরিমাণে মানে এই করেছি, সাহিত্যকর্ম করেছি আমার সারা জীবনে। ভরা নদী ক্ষোরধারা খর পরশা মানে এই যে তোমার নদী, যখন তোমার নদীটা যখন ভরে যায়, পানিতে যখন টইটম্বুর হয়ে যায়, তখন কি একটা স্রোত আসে না প্রচন্ড, সেই স্রোতটাকে কবি, এই যে তোমার স্রোতকে খুরের সাথে তুলনা করেছেন কবি। স্রোতকে কিসের সাথে তুলনা করেছেন কবি? স্রোতকে খুরের সাথে। ওকে, তোমরা কি আমাকে এই পর্যন্ত কি মানে একদম ক্লিয়ারলি শুনতে পেয়েছো, বা মাঝে তো কোনো ডিস্টার্ব হয়নি নেটে, তাই না? জি না ভাইয়া, ক্লিয়ার শুনতে পাইছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখো যে ভরা নদী ক্ষোরধারা মানে স্রোতকে হচ্ছে খুরের সাথে তুলনা করা হয়েছে। কিছু বললো কেউ? জি ভাইয়া, কালারটা একটু চেঞ্জ করেন। ও আচ্ছা আচ্ছা, কালারটা কি প্রবলেম হচ্ছে দেখতে? এখানে আসলে ব্ল্যাক, জি। তো এই জন্য আমি হচ্ছে তোমার ব্ল্যাকের মধ্যে দেখি তো এটা কেমন হয়। হলুদটা কি ভালো শোনা দেখাবে এখানে? হলুদ, আচ্ছা হলুদ দেখি, দেখো এটাও খরপরশা মানে হচ্ছে কি একদম তোমার প্রচন্ড স্রোত, ঠিক আছে। যে ভরা নদী ক্ষুরধারা খরপরশা মানে হচ্ছে একদম স্রোতটা একদম খুরের সাথে তুলনা করেছে, যে তোমার একদম সবকিছুকে তোমার মানে কেটে কুটে নিয়ে যাবে এমন একটা অবস্থা। খুর বলতে কি তোমার ধরো যে মেইনলি তোমার যেটাতে আসলে কাটা যাবে, শেভ করতে যে জিনিসটা ইউজ করা হতো প্রাচীনকালে, খুর মেইনলি সেটা। তারপর দেখো যে কাটিতে কাটিতে ধান এলো বরসা, এখানে কাটিতে কাটিতে ধান মানে কি? এখন তোমরা আমাকে বলো, একটু আগে আমি ধান মানে কি বলে আসলাম, তোমাকে একটু বলো তো ধান জিনিসটা কি আসলে, বলো। কবির সৃষ্টিকর্ম। ইয়েস, সৃষ্টিকর্ম। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা মানে কি কবি হচ্ছে লিখতেছে লিখতেছে হুট করে তার জীবনের শেষ প্রান্তে সে এসে পড়লো। হ্যাঁ, তার মানে কি বর্ষা মানে কি জীবনের এখানে কি হচ্ছে আবার শেষ সময় কবির, ঠিক আছে। মানে তার সৃষ্টিকর্ম সে লিখতেছে, হুট করে তার সময়টা কিন্তু শেষ হয়ে এসেছে। এখন তোমরা আমাকে বলো যে তোমরা কি এই পার্টটা বুঝতে পেরেছো একদম লাইন টু লাইন ধরে ধরে? জি জি ভাইয়া, পারছি। বুঝতে পারছি। ওকে, কারো কোনো প্রশ্ন আছে কোনো লাইন নিয়ে? এক খর পরশটা যদি বলতেন। ওকে, দেখো এখানে বলেছে যে ভরা নদী ক্ষোরধারা খরপরশা, এখানে বলতেছে দেখো যে ভরা নদী, নদী যখন টইটম্বুর হয়ে ভরে থাকে, ক্ষোরধারা মানে হচ্ছে এই ধারাটা যে স্রোতটা সেটা খুরের মতো। খরপরশা মানে কি তোমার এই যে আমাদের বর্ষা, তোমরা কি বর্ষা চিনো কেউ? বর্ষা যে তোমাদের হচ্ছে এখনো গ্রামে ইউজ হয় যে সাপ ধরে, সাপ মারে, বা হচ্ছে তোমার ধরো যে একটা কিন্তু মাছ ধরার জি সিস্টেম আছে, ভাইয়া চিনি। এইভাবে হচ্ছে মারে, ঠিক আছে। তোমরা হচ্ছে কি করবা, তোমরা কি উপন্যাসটা পড়ো নাই তোমরা? উপন্যাসটা বুঝছি তো। আমাদের হ্যাঁ, লাউসের শুরুতে কিন্তু তাহিরা কাজের ওরা কিন্তু বর্ষা দিয়ে মাছ ধরে, রুই মাছ, ঠিক আছে। তো এই খরবর্ষা মানে কি ধরো এখানে ধারালো বর্ষার মতো, মানে একদম ধারালো বর্ষার মতো নদী জলটা আসলে আসতেছে, ঠিক আছে। মানে ওই টাইমে সুরটা ধারালো, এই লাইনটা মিস করেছিলাম, থ্যাংক ইউ। ধারালো মানে এই পার্টটা বর্ষার মতো। ওকে, আর কোনো প্রশ্ন আছে কারো? তোমরা এই জিনিসগুলো একটু বইয়ের না পাশে ভাইয়া আর কোনো নাই। ওকে, এই পার্টটা একটু বইয়ের পাশে লিখে নাও, দেখবা যে একদম ক্লিয়ার হয়ে যাবে কবিতাটা। দেখবো যে এরপরে পড়ার টাইম মনে হবে এটা তো আমি নিজে লিখছি কবিতা, এত ভালো কেন, মানে সব বুঝতে পারবো। তারপর দেখো যে একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। এই যে দেখো এখানে একখানি ছোট ক্ষেত, এই একখানি ছোট ক্ষেত বলতে কি বোঝানো হচ্ছে যে আমাদের এই যে বর্তমান মানে যে ধরো যে আমাদের পৃথিবীটা, ঠিক আছে, এই পৃথিবী যে আমাদের এইটা মানে আমাদের এই যে পৃথিবীটা, এটাকে কই বোঝাচ্ছে যে মানে আমাদের পৃথিবীটাকে সেভাবে বলতেছে যে এখানে তো পৃথিবীর একটা ছোট একটা ক্ষেত, তাই না? এই ছোট ক্ষেতের মধ্যে আমি একলা, মানে কবিতার শেষ জীবনে নিজের যে একাকিত্বটা, মানে ধরো যে মানুষ কিন্তু একটা কথা আছে না যে মানুষ মূলত একা, তোমরা দেখো না এটা ফেসবুকে খুব ভাইরাল হয়। এখানে হচ্ছে মূলত কবি বুঝাইছে যে মানুষ মূলত এক, তার ক্ষেত্রে সে যে একা হয়ে গেছে এমন। চারিদিকে বাঁকা জল করেছে খেলা, কবি দেখো এখানে কিন্তু চমৎকার একটা লাইন, চারিদিকে বাঁকা জল। এই বাঁকা জল ওয়ার্ডটা চমৎকার একটা মিনিং দেয়, সেটা হচ্ছে কি এই বাঁকা জল আমাদের বোঝাচ্ছে কিসের প্রতীক জানো? অনন্ত কাল স্রোতের প্রতীক, অনন্ত কাল স্রোতের, অনন্ত কাল স্রোতের প্রতীক, ঠিক আছে। চারিদিকে বাঁকা জল করেছে খেলা, এই বাঁকা জলটা কি
এখানে কবি বলতেছে যে এখানে পৃথিবীটা তো অনেক ছোট, হ্যাঁ, পৃথিবীর মধ্যে আমি আছি, এই ছোট পৃথিবীর মধ্যে আমি আবার একা, কিন্তু এই পৃথিবীর চারপাশটায়, ছোট পৃথিবীর চারপাশটায় কি যে এই অনন্ত কালটা, সেটা হচ্ছে তোমার মুভমেন্ট করতেছে, ঠিক আছে, যে তোমার কালটা থাকতেছে, বাট আমি একা আসলে, ঠিক আছে। এটার মিনিংটা আমরা একটু পরে গিয়ে ভালো মতো বুঝতে পারবো যে আসলে কবি কি বুঝালো এখানে। তারপর দেখো যে পরপারে দেখি আঁকা, কবি কিন্তু এখানে দেখো পরপার বলতে এখানে কি দেখো লিটারাল বা হচ্ছে যে আমাদের আসল মিনিংটা কবিতা ছাড়া, সেই মিনিংটা হচ্ছে কি যে নদীর ওপারে, ঠিক আছে, নদীর ওপারে আমি একা, ঠিক আঁকা দেখি একা, বাট এখানে আসলে পরকাল বোঝানো হয়েছে, আসল যে মিনিংটা বা হচ্ছে কবিতার যে মিনিংটা রূপকটা, সেটা হচ্ছে পরকালে দেখি আঁকা, পরকালে দেখি যে একটা জিনিস দেখতে পাচ্ছি আমি, তরু ছায়া মসি মাখা। তরু মানে কি বলেন তো? উদ্ভিদ না, বা গাছ, বা গাছের বাচ্চা যেটা বলি আমরা, ঠিক আছে, গাছের বাচ্চা বা গাছ, ছোট গাছ, ঠিক আছে। তারপর দেখো যে ছায়া, ছায়া মানে কি? ছায়া তো ছায়া, ছায়া তো বুঝো। মসি মানে কি? মসি মানে তোমার ধরো যে তরুর ছায়াতে যে একটা কালো রং হয়ে আছে বা অন্ধকার, ঠিক আছে, মসি মানে কি? অন্ধকার। যে তরুর ছায়া যে অন্ধকার হয়ে আছে একটা গ্রাম, সেটা কি মেঘে ঢাকা। সে বলতেছে যে পরকালে সে একটা জায়গা দেখতে পাচ্ছে, গ্রামটা এই ধরো যে এখানে আমরা যে এআই জেনারেটেড একটা ছবি বানিয়েছি, হ্যাঁ, এই ধরো এই জিনিসটা এখানে একটু অন্ধকার আছে না একটু, এই ছবিটার মাঝখানে, এখানে দেখো এই যে এখানে ধরো কবি হচ্ছে এই পাশে, তুমি ধরো কবি, ঠিক আছে, তুমি বসে আছো, এখানে হচ্ছে এই যে নৌকাটা যাচ্ছে, আর এইখানে দেখো যে গ্রামটা, তরু ছায়া মসি মাখা গ্রামখানি মেঘে ঢাকা, এই যে মেঘে ঢাকা গ্রামটা, ঠিক আছে। এই গ্রামখানি বলতে কি বোঝাচ্ছে তোমার? এই যে পরপার, পরপারের যে প্রথম যেখানে কবি দেখতে নিজে কল্পনা করতেছে সেখানে, প্রভাত বেলা এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। এপারেতে ছোট ক্ষেত কোনটা? এটা হচ্ছে পৃথিবীটা বোঝাচ্ছে, বা কবির নিজে যেখানে আছে বা পৃথিবীটা, ঠিক আছে। এখানে তোমার এপার আর ওপার, এখানে কিন্তু নদীর দুই পার বোঝাচ্ছি আমরা মেইন, কিন্তু রূপকের যে অর্থটা সেটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের ইহকাল, আর একটা হচ্ছে কি পরকাল, ঠিক আছে। এই যে এপারেতে এটাকে আমরা কি বলতে পারি? ইহকাল, ঠিক আছে। ইহকালে ছোট ক্ষেত মানে এই ইহকাল পৃথিবীটা তো অনেক ছোট, আমি একেলা। এখানে আবার ওই জিনিসটা যে চিন্তার জগতে কবির একাকিত্বতা প্রকাশ, চিন্তার জগতে কবির একাকিত্ব। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি জি অবশ্যই করেন। ভাইয়া এখানে তো মানে এটা এপারে তো ছোট ক্ষেত আমি এগুলা, এখানে খুবই অসহায়ত্ব বোঝাচ্ছে নাকি হতাশা? তোমার কাছে ক্লিয়ারলি না শুনতে পেলাম না, আবার একটু বলবা কাইন্ডলি। আচ্ছা বলতেছি ভাইয়া, মানে এখানে যে লাইনটা এটা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ মানে শুনতে পাচ্ছি এখানে লাইনটা। এখানে ভাইয়া এই যে এপারে তো ছোট ক্ষেত আমি একেলা, এখানে মানে কবি অসহায়ত্ব রূপ প্রকাশ পাচ্ছে নাকি হতাশা? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এখানে তো অবশ্যই দেখো এই যে একাকিত্ব, একাকিত্ব কি একটা অসহায়ত্ব না বলতো? একাকিত্ব তো অবশ্যই একটা অসহায়ত্ব, তাই না? হ্যাঁ মানুষ কিন্তু ভাইয়া। একা থাকতে পারে না। তুমি দেখবা যে মানুষ কিন্তু একা থাকলে পাগল হয়ে যায়, ঠিক আছে, বা কেউ আসলে একা থাকতে পারে না। প্লাস মানুষ তো আসলে সামাজিক জীব, মানুষ কিন্তু একা থাকতে পারে না। একটা কথা আছে তোমার, প্লেটো না কার যেন, যে আহ, তোমার হচ্ছে যে শয়তান আর হচ্ছে ফেরেশতা ছাড়া কেউ মনে করলো যে সমাজ ছাড়া থাকতে পারে না, এরকম একটা কথা আছে। আমি হয়তোবা ঠিকভাবে বলতে পারলাম না, বাট এরকম আর কি, যে ডেভিল অর, যে সমাজে বসবাস করতে পারে না সে হয় পশু হয় দেবতা। হ্যাঁ হ্যাঁ সেটাই। তো দেখো এখানে যে এপারেতে ছোট ক্ষেত আমি একেলা মানে হচ্ছে কি, এই যে আমার ইহকালে পৃথিবীর যে টাইমটা বা পৃথিবীটাই ছোট একটা জিনিস, হ্যাঁ, আমি একদম একলা। এই যে পৃথিবীটা বা পৃথিবীর টাইমটা, এই প্রেক্ষাপটটা ছোট, কিন্তু কোন জিনিসটা প্রেক্ষাপটে সেটা আমরা একটু সামনে গিয়ে এখন বুঝতে পারবো। এখন বলো এই পৃষ্ঠাটা বা এই যে এই পার্টটা তোমরা কি ক্লিয়ার হয়েছো? জি ভাইয়া ক্লিয়ার। ওকে। তারপর দেখো আহ গান গেয়ে তরিবে কে আসে পারে। এখন এখানে বলতেছে যে গান গাইতে গাইতে তরিবে, তরি মানে কি? তরি নৌকা। মানে নৌকা। হ্যাঁ, গান গেয়ে তরিবে কে আসে পারে, পারে মানে কি তোমার হচ্ছে এই ইহকালে, ঠিক আছে, তোমার এই ইহকালের দিকে বা তোমার এই পৃথিবীতে কে যেন আসতেছে একটা, দেখে যেন মনে হয় চিনি উহারে। দেখে যেন মনে হয় মানে দেখে মনে হচ্ছে তাকে তো আমি চিনি, আসলে কে এসে, এটা বলো তো উহারে প্রকাশ করা হয়েছে, কেউ বলতে পারবা সময়টা? ভাইয়া প্রশ্নটা আরেকবার করেন। প্রশ্নটা হচ্ছে কি যে দেখে যেন মনে হয় চিনি উহারে, এখানে উহার দ্বারা কি প্রকাশ পেয়েছে বা কাকে বোঝাচ্ছে যে উহার দ্বারা? মাঝিকে। মাঝিকে ভাইয়া। হ্যাঁ, এখানে মাঝিকে বোঝাচ্ছে, কিন্তু এখানে মাঝিটা, হ্যাঁ, এখানে মাঝিটা আমাদের মানে কি প্রকাশ করে, মাঝিটা কে আসলে?
দেখো মাঝি এখানে হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে একজন অপরিচিত লোক। হ্যাঁ অপরিচিত লোক, কিন্তু এটা তো আমাদের যে আসল যে অর্থটা, ঠিক আছে। কিন্তু এই যে উহারে আমি কার সাথে আমি কথা বলবো এখানে, ঠিক আছে। ধরো এখানে তোমার মাঝিকে বোঝাচ্ছি আমরা। এখানে কিন্তু একটা জিনিসকে জানো যে কবিতার তুমি হয়তো এটা জানো, মহাকালের প্রতীক। হ্যাঁ এই যে সময়টা মহাকালের প্রতীক বা সময় বা অনন্ত কাল স্রোত, বা মাঝিকে আমরা কিন্তু এইভাবে প্রকাশ করতে পারি। যেমন ধরো মাঝি সময় কি কন্ট্রোল করে বলতো, তাই না? কোশ্চেনটা আরেকবার। সময় কে হচ্ছে কন্ট্রোল করে বা হচ্ছে সময় কে আল্লাহ চালায়, বা তাআলা। আল্লাহ তাআলা, বা আল্লাহ। হচ্ছে তোমার একদম যদি একদম একটা ওয়ার্ডে বলি যে তোমার সৃষ্টিকর্তা বা ঈশ্বর, ঠিক আছে। এটা কিন্তু সেম ওয়ার্ড, মিনিং কিন্তু সেম। সৃষ্টিকর্তা এটা আমরা বলি, ঠিক আছে। সৃষ্টিকর্তা বা ঈশ্বর বা আল্লাহ বা গড, যেটাই বলি না কেন আমরা, এই যে তিনি কিন্তু সময়টা কন্ট্রোল করে। বা দেখে যেন মনে হয় চিনি হারে, বাট এখানে আমরা কিন্তু আসলে ঈশ্বর দেখতে পারি না, বা আমরা কিন্তু আসলে ঈশ্বরের কিন্তু আকার নেই কোনো। সো এখানে আমরা এইভাবে একটা কনক্লুশনে আসি যে আসলে এই উহারে দিয়ে কবি আমাদের সময়কে বোঝাতে চেয়েছেন, ঠিক আছে। তো আসলে এখন কেন এটা সময়, এখানে আমরা বুঝতে পারবো গিয়ে যে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়। ভরা পাল জিনিসটা কি, দেখো একটা জিনিস কি যে টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান, এই জিনিসটা তো তোমরা জানো তাই না। সময় ও স্রোত কারোর জন্য কিন্তু অপেক্ষা করে না। মানে সময় কি তোমার হচ্ছে সে তার টাইম যখন শেষ হয়ে যায় সে কিন্তু চলে যায়। ভরা পাল মানে কি যে একদম ফুল, তোমার নদীর যেদিকে সে যাচ্ছে, হ্যাঁ একদম স্রোত, একদম স্রোতের মানে তোমার বিপরীতে না, একদম স্রোতের অনুকূলে, তাই না। ভরা পাল মানে কি যে পালটা কিন্তু একদম হয়ে আছে, একদম তোমার ধরো যে ফুলে উঠেছে, ঠিক আছে। কখন ফুলে উঠে, স্রোতের অনুকূলে, তাই না। যেদিকে স্রোত যায়, স্রোত কিভাবে হয় বাতাস থেকে, সো বাতাস যেদিকে তোমার স্রোতের অনুকূলে একদম, এটার মিনিং কি ভরা পাল মানে কি এখানে স্রোতের অনুকূলে, ঠিক আছে। স্রোতের অনুকূলে চলে যায় কোনো দিকে নাহি চাই, মানে কি সময়টা আসলে এমন, তুমি কি এমন করতে পারবা যে আজকে আমি এই 3 মাস তো আমার এডমিশন, এই 3 মাস হচ্ছে আমি সময়টাকে আটকে রাখবো, ঠিক আছে। এই 3 মাস খুব খারাপ যাবে, আমি সময় আটকে রাখবো, আমি ধাপ করে চলে যাবো, বা হচ্ছে আমি এটাকে আটকে রাখবো, আরো বেশি বানাবো, 6 মাস বানাবো। সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। ঢেউগুলো নিরুপায় মানে কি দেখো, এই যে আমাদের নদীর ঢেউগুলা, তাই না। ঢেউগুলা কি নিজেদের উপর কোনো কন্ট্রোল আছে? ঢেউটা যখন আসে, হ্যাঁ নদীতে, সে নদীর তীরে এসে কখন ধাক্কা খাবে সেটা কি ঢেউয়ের হাতে কন্ট্রোলে আছে? সেটা কিন্তু নাই। তেমনি সময়ের কন্ট্রোল কিন্তু কারো হাতে নাই। কার হাতে নাই আবার, সেটা একটু পরে যে মাঝিটা, ঠিক আছে, বা সময় যে তার হাতে কিন্তু আসলে এই জিনিসটা কন্ট্রোল নাই। এই জিনিসটা কন্ট্রোল আসলে কার কাছে, সেটা তো আসলে ঈশ্বরের কাছে। এই যে ঈশ্বরের এই জিনিসটা কিন্তু আসলে কবিতার এক্সপ্লেনেশনের মধ্যে না দিলেও হবে, বাট তোমাদেরকে আমি বুঝাচ্ছি আসলে যে আসলে কিভাবে জিনিসগুলো হয়, ঠিক আছে। ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, মানে হচ্ছে কি যে নদীর দুপাশে এসে তোমার নদীর যে তীরে সেখানে সে কিন্তু ঢেউগুলো ধাক্কা খায়, দেখে যেন মনে হয় চিনি উহারে। কবি আবারও বলতেছে আমি তোকে চিনি আসলে, এটা তো কোথায় একটা দেখছি আমি, এমন একটা ভাব, ঠিক আছে। এবারটা আমি একটু আবার বলি, দেখো গান গেয়ে তরিবে কে আসে পারে। এখানে দেখো যে এই যে গান গেয়ে তরিবে কে আসে পারে, এখানে কে আসতেছে আসলে তরিটা বেয়ে বেয়ে, দেখে যেন মনে হয় চিনি উহারে, এখানে তরি বেয়ে আসতেছে, তার মানে সে কে, সে কি মাঝি, তাই না। তো এখানে মাঝিটাকে আমরা কাকে বোঝাচ্ছি, যে আমাদের সময়টা। তারপর দেখো ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, মানে সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করবে না, সে হচ্ছে কোনো দিকে তাকাবেও না। তারপর হচ্ছে তাকে দেখে ওর কই ভাবতেছে কি তোমার চেনা চেনা লাগতেছে, কোথাও একটা দেখছি আমি, এমন একটা ভাব কবির। ওকে, সবাই কি বুঝতে পেরেছো এবারটা? জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, ভেরি গুড। তারপর আসেন সামনের দিকে যাবো একটু। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে। কবি তখন তাকে তার সাথে একটু ফ্রিনেস দেখাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ ওগো তুমি কোথায় যাচ্ছ কোন বিদেশে, মানে সময়ের গন্তব্যটা কি। এখানে কবি সময়কে তার গন্তব্য জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। কবি সময়কে তার গন্তব্যটা জিজ্ঞাসা করেছে, কিন্তু কবি কিন্তু জানে আসলে যে সময় কিন্তু কার জন্য অপেক্ষা করে না। এটা একটু তোমার ধরো যে একটু নাটকীয়তা একটা বলতে পারো এই পার্টটাকে, যে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে। জিনিসটা হচ্ছে এমন, তুমি একটা জিনিস কিন্তু জানো, হ্যাঁ ধরো একটা মানুষ মারা গেছে, মারা যাওয়ার পর তুমি তাকে হচ্ছে বলতেছো কান্নাকাটি করে তুমি কই মল্লা কেন গেলা কেন মল্লা, এরকম একটা কথাবার্তা, ঠিক আছে। ওকে, তারপর দেখো যে বারেক ভিড়াও তরি কুলেতে এসে। বারেক মানে কি আরো একবার, বারেক মানে কি আরো আরো একবার, আরো একবার, আরেকবার। বারেক ভিড়াও তরি কুলেতে এসে, তুমি হচ্ছে কুলেতে এসে তরিটা আবার ভিড়াও, মানে নৌকাটা আর কি। যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে।
এই যে পার্টটা চমৎকার একটা লাইন, ঠিক আছে? এই পার্টটা, ঠিক আছে? দেখো যে যেও যেথা যেতে চাও, মানে সময় তো আসলে চলে যাবে। কবি আসলে এখানে সময়কে আটকাতে চাচ্ছে না, সে কিন্তু জানে সময় চলে যাবে। যারে খুশি তারে দাও, মানে বলতেছে তুমি যাকে ইচ্ছা নাও, যাকে ইচ্ছা তুমি দিয়ে দাও যা কিছু, শুধু তুমি নিয়ে যাও। আবার কবি বলতেছে তুমি শুধু একটা জিনিস আমাকে নিয়ে যাও, মানে এখানে যে নিয়ে যাও এটা দিয়ে কবি কি প্রকাশ করেছে যে তার সৃষ্টিকর্মকে যাতে সময় অমর করে রাখে, বা তার সৃষ্টিকর্মকে যাতে সময় মনে রাখে, ঠিক আছে? এখানে একটা জিনিস দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর আগে এই যে কবিতাগুলো লিখেছেন, সোনার তরীটা, এই কবিতাটা অবশ্য তিনি মানে তোমার তার শেষ দিকে লিখেছিলেন, তার জীবনের শেষ দিকে, বা তার যে আরো লেখা 1913 সালে সে গীতাঞ্জলির জন্য নোবেল পেয়েছেন। দেখো 100 বছর ক্রস করে ফেলেছে, 120 বা এরকম টোটালে, হ্যাঁ, তার কবিতা লেখার সময়কাল থেকে। তাহলে তুমি জিনিসগুলো দেখো যে এখনো কিন্তু রবীন্দ্রনাথের কবিতাগুলো কিন্তু মানুষজন পড়ে, এখনো কিন্তু প্রশংসা করে। সো অনেকেই বলে যে বাংলা ভাষা যতদিন থাকবে ততদিন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকবে বাংলা ভাষার মাধ্যমে। সো এখানে কবি বলতেছে যে হ্যাঁ তুমি আসো, নিয়ে যাও, ক্ষণিক হেসে, মানে কি স্বাচ্ছন্দ্যে, কিভাবে স্বাচ্ছন্দ্যে তুমি আমার কবিতাকে নিয়ে যাও। আমার সোনা ধান কুলেতে এসে, মানে কবির শ্রেষ্ঠ সৃষ্টিকর্ম, সরি, কবির হচ্ছে তোমার শ্রেষ্ঠ সৃষ্টিকর্মটা, কবির শ্রেষ্ঠ সৃষ্টিকর্মটাকে বলতেছে যে তুমি আসো, নিয়ে যাও আমার এইগুলাকে। ওকে, ঠিক আছে? তোমরা কি এই পার্টটা বুঝতে পেরেছো সবাই ভালো মতো? তোমরা কি জি আছো? ভাইয়া। ওকে, ঠিক আছে। এরপর আসো সামনের দিকে যাই। এরপর দেখো যে যত চাও তত লও তরণী পরে, মানে হচ্ছে তোমার নৌকার উপরে, তুমি হচ্ছে এই তরণী পরে, এটা মিনিং হচ্ছে নৌকার উপরে, ঠিক আছে? তুমি যত পারো, মানে যত ইচ্ছা তোমার, ঠিক আছে, তুমি নিয়ে যাও, তোমাকে আমি না করতেছি না, মানে তুমি আমার যে সৃষ্টিকর্মগুলা, মানে সময়কে বলতেছে সময় তুমি আমার এটাকে বাঁচিয়ে রাখো, বা সময় কাছে নেওয়া মানে কি, সেটা হচ্ছে ভবিষ্যতে গিয়ে বেঁচে থাকবে, অমর হবে। তুমি যত চাও তত লও তরণী পরে, নৌকার মধ্যে ভরে নিয়ে যাও ইচ্ছা মতো। আর আছে আর নাই দিয়েছি ভরে, কিন্তু একটা টাইমে গিয়ে কিন্তু শেষ হয়ে গেল কবির সৃষ্টিকর্ম, ঠিক আছে? এতকাল নদীকূলে, নদীকূলে মানে হচ্ছে যে ইহকালে, বা হচ্ছে কবির সম্পূর্ণ যে জীবনটা সেটাকে বোঝাচ্ছে যে এতকাল নদীকূলে যাহা লয়ে ছিনু ভুলে, মানে দেখো মানুষজন কিন্তু, আমরা মানুষ একটা সত্তা, কতটুকু ক্ষুদ্র না একটা সময়ের কাছে, কত হাজার হাজার বছর ধরে কত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু আমাদের ছোট্ট জীবনে বা আমাদের ছোট্ট জীবনে কিছু অ্যাচিভমেন্ট থাকে, সেগুলো নিয়ে কি আমরা ব্যস্ত থাকি না? যে আমি বিসিএস ক্যাডার হয়েছি, আমি হচ্ছে ঢাকা ভার্সিটির চান্স পেয়েছি, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা ব্যস্ত থাকি, হ্যাঁ। বাট আসলে দেখো সময়ের কাছে বা অনন্তকাল স্রোতের কাছে আমরা কিন্তু ক্ষুদ্র একটা সত্তা। এতকাল নদীকূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে ধরে ভাইয়া বিথরে, মানে আমি একটু একদম। প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ, ভাইয়া বলতেছিলাম এখানে যাহা লয়ে ছিনু ভুলে, এখানে ছিনুটা মানে কি বোঝাচ্ছে আর কি? ছিনু মানে এখন ছিলাম, লয়েতে ঠিক আছে, মানে কি? ছিনু মানে হচ্ছে ছিলাম। এখানে ছিলাম। হ্যাঁ, ছিনু ভুলে মানে কি ভুলেছিলাম, জাহালয়ে মানে কি আমি এতদিন জানিয়ে সবকিছু ভুলেছিলাম, মানে আমি ওইটা নিয়ে ব্যস্ত ছিলাম। যেমন কবি কি আজীবন তো তার সাহিত্যকর্ম নিয়ে ব্যস্ত ছিল না, এটা সে বোঝাচ্ছে। এখন তোমরা হচ্ছে ধরো অ্যাডমিশন দিলা, 3 মাস পড়াশোনা করলা, যে 3 মাস পরে গিয়ে ধরো আল্লাহ না করুক কারো ধরো রেজাল্টটা মন মতো হলো না, তখন বললা যে 3 মাস জাহালয়ে ছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে পরীক্ষার খাতায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, এই টাইপ কবিতা লেখলা একটা। তখন কি যে তুমি কিন্তু সবকিছু তোমার 3 মাসের যে জ্ঞানটা সবকিছু তুমি একদম থরে বিথরে দিয়ে দিবা না, এরকমই কবি হচ্ছে দেখো সময়কে তার সবকিছু দিয়ে দিচ্ছে। মানে কেন? সে তো বুঝতেছে যে সে কিন্তু আর বাঁচবে না বেশি দিন। এটা হচ্ছে এই কবিতা কিন্তু কবি শেষ যৌবনের, মানে শেষ দিকে, একদম যৌবন না সরি, তার জীবনের একদম শেষ সময় গিয়ে লেখা। সে কিন্তু অনেক কিছু অনুধাবন করতে পারছে যে মানে সে কিন্তু আর বাঁচবে না বেশি দিন, এরকম একটা অবস্থা। এখন আমাকে লহ করুণা করে, এই যে এখানে কিন্তু একটা মানে জিনিসটা কিছুদিন আগে যে একটা ভাইরাল হলো না, যে এতক্ষণ যেটা বলছো সেটা মানছি, কিন্তু এখন যেটা বলছো সেটা পক্ষে আমি নাই, ঠিক আছে? সময় যদি একটা রিপ্লাই দিত এখানে, তখন এইটা বলতো যে এতক্ষণ যা বলছেন পাশে ছিলাম, এখন নাই। মানে কি, সময় কিন্তু সৃষ্টিকর্মকে নেয় কিন্তু মানুষকে কিন্তু নেয় না। কেন? মানুষ কিন্তু প্রত্যেকটা জীবের কিন্তু তোমার মৃত্যুর স্বাদটা গ্রহণ করতে হবে, ঠিক আছে? মানুষ কিন্তু, মানুষটা কিন্তু আর বেঁচে থাকবে না, সে কিন্তু একটাই মারা যাবে। কিন্তু দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বেঁচে নাই, তার সৃষ্টিকর্ম কিন্তু বেঁচে আছে। এখানে কিন্তু
একটা অনৈতিক যে একটা আবার আজকে তো বৃষ্টি হচ্ছে তো বেশ কিছু ঝামেলা হচ্ছে। ওকে, এখন একটু বলো তো, এখন হয়তো শুনতে পাচ্ছ তাই না? জি ভাইয়া ভাইয়া। শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে বলো যে এখন আমারে লহ করুণা করে, এই লাইনটাকে এখন তুমি এক্সপ্লেন করতে পারবা যে কবি হচ্ছে নিজেকে নিতে বললো, কি 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 বুঝালো এই লাইনটা দিয়ে? হ্যাঁ, এখানে বোঝাচ্ছে যে মানে ওই কবির মাটির প্রতি যে অনুনয়টা, মানে ফসল বা সৃষ্টির যে মানে কৃষি চর্চার যে স্থানটা, এটা পেতে চায় ওই মহাকালী নৌকা, মানে মহাকালী নৌকার স্থান পেতে চায়। এটা হচ্ছে কবির মাটির প্রতি অনুনয় যাচ্ছে। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা কবিতাটা মোটামুটি শেষ করলাম। কারো কোনো প্রশ্ন আছে? শেষ হয় নাই তো, সরি কি বললাম আমি একটু বাকি আছে। আসো দেখো, এখন দেখো এই যে আমাদের যে মানে মাঝিটা বা সময়, তার রিপ্লাইটা একটু দেখি। দেখো, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, মানে বলতেছে যে আসলে জায়গা নাই, জায়গা নাই। সেই তরিটা ছোট, এই যে তরিটা, এই যে অনন্তকাল স্রোত, অনন্তকাল স্রোত কিন্তু তোমার সৃষ্টিকর্মকে নিবে, কিন্তু তোমাকে কিন্তু নিবে না। এখানে মানে কি, যে এখানে ব্যক্তি সংকুলান নেই বা ব্যক্তির কোনো স্থান নেই, ঠিক আছে? এই যে সময়, সময় কিন্তু ব্যক্তির কোনো স্থান নেই, এখানে তোমার সৃষ্টিকর্মকে নিবে। আমারই সোনার ধানে গিয়েছে ভরি, এখানে বলতেছে যে মানে ঠাই নাই, ঠাই নাই, নিজে বলতেছে ঠাই তো নাই এখানে আর। আমার সোনা, সে হচ্ছে বারবার জিনিসটা বলতেছে আমাদের লাইনটা, যে সময় হচ্ছে এমন পারে না, বা সে তাকে নিয়ে যেতে পারে না, রাখতে পারে না, ধরে রাখতে পারে না, অমর করে রাখতে পারে না, ঠিক আছে? শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে, ঘিরে মানে কি, দেখো গগন মানে কি, গগন মানে আকাশ। শ্রাবণ মানে কি, শ্রাবণ মাস, বা হচ্ছে আমাদের যে বর্ষাকাল, তাই ক্লাস শেষে কিছু কোশ্চেন আছে অবশ্য, কিন্তু অন্য বিষয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে আমাদের মোটামুটি এই পার্টটা শেষ হলো। তোমরা যে কজন আছো, তোমরা একটু আমাকে বলো বাকি সবার কোনো প্রশ্ন আছে কিনা? না ভাই, এই পার্ট থেকে আর কোনো কোশ্চেন নাই। ওকে, ঠিক আছে। এখন যেহেতু তোমাদের প্রশ্ন নাই, ওকে, তাহলে তোমরা একটা কাজ করো, তোমাদেরকে আমি 3 মিনিট সময় দিব। তোমরা 3 মিনিট একটু কবিতাটা পড়ো একবার। এখন এখন পড়তে গিয়া তোমরা হচ্ছে একটু দেখবা যে তোমাদেরকে আসলে কবিতাটা ডিফারেন্ট লাগতেছে কিনা। আগে তোমার পড়তে গিয়ে যেমন লাগতো, বা অনেক মিনিং হয়তো বা জানা ছিল না, অনেক মিনিং হয়তো বা জানা ছিল, বা অন্য কোথাও পড়েছো, বাট তোমার হচ্ছে যে প্রত্যেকটা লাইন এখন এক্সপ্লেন করতে পারবা কিনা, এবং দু একটা লাইন খুঁজে বের করো
যেখানে হচ্ছে তোমার কোনো মানে এখনো তোমার বুঝার কোনো ঘাটতি আছে কিনা সেটা একটু বলতে হবে। হ্যাঁ, আচ্ছা ভাই। একটু পড়তে যাবো। হ্যাঁ, 2-3 মিনিট পড়ো। ভাইয়া একটা প্রশ্ন করতে পারি? জি জি অবশ্যই। ভাইয়া এখানে তো লাইন আছে না, যত চাও তত লও তরুণী পড়ে। হ্যাঁ হ্যাঁ, এখানে ভাইয়া যত চাও তত লও, মানে যত আর তত চায়, মানে এটা এটা কি হয়েছে? ব্যাকরণ করতে পারে, কি অর্থ বোঝাচ্ছে? বুঝলাম না, তোমার প্রশ্নটা আমার ক্লিয়ার হলো না। হ্যাঁ, শেষ পর্যন্ত আবার একটু বলবা। যত আর ততটা একটু সমস্যা। ভাইয়া বলতেছে যে যত চাও তত লও তরুণী পড়ে। হুম এখানে যত আর তত যে, এখানে ব্যাকরণ মানে ব্যাকরণের সাথে কি বোঝাচ্ছে? মানে বিরক্ত নাকি অন্য কিছু? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তোমার দেখো যত তত, ঠিক আছে। এখানে তোমার একটা হচ্ছে দেখো যত আর তত, এগুলো কি মানে কোন তোমার হচ্ছে পদ, এটা বলতে পারবা? হ্যাঁ, এটা কি সর্বনাম থেকে বোঝাচ্ছে? সর্বনাম। হ্যাঁ, তাহলে দেখো যত আর তত যদি সর্বনাম পদ হয়, যত তত এখানে একটা দ্বিরুক্ত, কি একটা দ্বিরুক্ত ভাব এসেছে না এখানে, বলো তো? জি ভাইয়া, অবশ্যই, এটাই কারণ বলতে দেখো হ্যাঁ, তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যত আর তত কোন পদে দ্বিরুক্ত শব্দ, ঠিক আছে। দ্বিরুক্ত থেকে যদি প্রশ্ন আসে, ওকে। তারপর আমরা হচ্ছে ব্যাকরণিক পাঠগুলো তোমাদেরকে পড়াবো, পদ পড়াবো, ঠিক আছে। এই পাঠগুলো দেখাবো আমরা, ওইখানে গিয়ে আমরা হচ্ছে একটু ক্লিয়ার হবে এগুলো, ঠিক আছে। এখন এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, ওকে। তোমাদের কি দেখা হচ্ছে? একটু দেখতে থাকো, হ্যাঁ, বসে থাকো না, একটু দেখতে থাকো। ভাই শেষের একটা লাইন একটু সমস্যা ছিল। জি বলেন, কোন লাইনটা? এই যে শূন্য নদীর তীরে রহিনুপুরী। ওকে, এখানে আমাদের লাইনটা হচ্ছে দেখো, শূন্য নদীর তীরে রহিনুপুরী। এখানে শূন্য নদী মানে কি দেখো, আগে কি নদীর একটু আগে নদীর উপরে কি ছিল? একটা নৌকা। নৌকা ছিল। সো নৌকা এখন কি করলো? এখন কি নৌকা আছে নাকি চলে গিয়েছে? ইয়েকে নিয়ে, ওই কবির সদৃষ্টিকর্মকে নিয়ে চলে গেছে। চলে গিয়েছে। সো এখন এই জন্য এটা শূন্য নদী। কবি তো এখানে পড়েছিল আগেও, সো এখনো সে কি হয়েছে, এখন সে আগে ছিল কি একটা নৌকা সহ নদীর পাশে, এখন কি একটা নৌকা চলে গিয়েছে, মানে যে সময়, সে কিন্তু অনন্তকাল স্রোত, সে কিন্তু এখন চলে গিয়েছে। সো কবি এখন কিন্তু সেখানে পড়ে আছে, বুঝতে পেরেছো? জি ভাই, রহিনু অর্থ কি ভাই? রহিনু মানে রওয়া, ঠিক আছে, বা থাকা এরকম। জি ভাই, বুঝতে পারছি। ভাইয়া আমার ঠিক একটা আছে, কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ বলো, শিওর। ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে, এটা যদি আরেকবার বলে দিতেন। হ্যাঁ দেখো, এখানে ঢেউগুলো নিরুপায়, নদীর যে ঢেউগুলো আসে সেগুলো দেখবা যে একটা টাইম পর পর সে কিন্তু আসতে থাকে, সে কিন্তু তার যে একটা নদীর যে ইয়াটা আছে, কুলটা আছে, সেখানে সে ধাক্কা খায় না সে প্রতিবার, সেখানে কিন্তু ঢেউয়ের কোনো হাত নাই, ঠিক আছে। এটা ঢেউটা কি তোমার আসতেই থাকবে একটা টাইম পর পর, নির্দিষ্ট টাইম পর পর। এখানে বোঝা যাচ্ছে ঢেউয়ের যে নিরুপায় অবস্থাটা, বা সময়ের যে মানে তোমার ধরো যে কোনো মানে সময়ের নিজের হাতে যে কন্ট্রোল নাই, বা সময়টা যে তোমার কারোর জন্য অপেক্ষা করতে পারে না, সময় যেমন এসে চলে যাবে প্রতিবার, ঠিক আছে, বা পাস হয়ে যাচ্ছে, সেরকমই ঢেউগুলা কিন্তু এরকম নিরুপায়, যে তোমার মানে কোনো তার মানে নিজের কন্ট্রোলটা নাই, ঠিক আছে। সে প্রতিবার সে ধাক্কা খাবে। তুমি চাইলে যেমন ধরো এখানে একটা জিনিস বলতে পারি, যে নদীর ভাঙন যে হয়, সেখানে কি ঢেউকে কিন্তু আটকানো যায় না আসলে, যখন নদী ভরা থাকে। তো এরকম আর কি বোঝানো হয়েছে, বুঝতে পেরেছো? জি ভাইয়া, প্রকৃত ভাইয়া সেটাই সময়কে বুঝাইছে না ভাইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢেউগুলো। সময় কি বোঝানো হয়েছে? সময় যে নিরুপায়তা, মানে তোমার ধরো যে আচ্ছা, সময় যে, ওকে। হ্যাঁ শারাফাত। ভাইয়া, এখানে বলা হচ্ছে যে ওগো তুমি কোথায় যাও, কোন বিদেশে, মানে এখানে কাকে হ্যাঁ, বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে আহ সময়কে, ঠিক আছে, যে ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, মানে সময় যেভাবে পাস হয়ে চলে যায়, কারোর জন্য অপেক্ষা করে না। মানে কবি এখানে শুধু একটা নাটকীয়তা প্রকাশ, যে ওগো তুমি কোথা যাও। আসলে কবি তো জানে যে সময় কারোর জন্য অপেক্ষা করবে না, সময়ের একটা নির্দিষ্ট ইয়ে আছে, বা তোমার ধরো যে সময়কে একজন কন্ট্রোল করে, ঈশ্বর বা আমাদের যে সৃষ্টিকর্তা, সে সময়ের যে সৃষ্টিকর্তা সে কিন্তু কন্ট্রোল করে। সো সে বলতেছে সময় তুমি কোথায় যাও, তোমার তারা কেন তোমার, এই পার্টটা আর কি বোঝানো হয়েছে।
ভাইয়া একটা প্রশ্ন। জি জি বলেন। ভাইয়া যে এখানে আছে যত চাও তত লও তরণী পড়ে, এটা কি জটিল বাক্য? যত চাও তত লও তরণী পড়ে। তুমি জটিল বাক্য আসলে দাঁড়াও। জটিল বাক্য তো আসলে এমন হয় যে যদি তোমার নিতে মন চায় তাহলে তুমি নাও। এখানে আমার মনে হয় এটা আসলে সরল বাক্যই হয়। দেখো যত চাও তত লও তরণী পড়ে, শেষ। এখানে কিন্তু দেখো জটিল বাক্যগুলোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবা যে তোমার কিন্তু একটা কমা থাকে। ইংলিশে যেমন আমাদের কমপ্লেক্স যেটা যে ইফ ইউ ওয়ান্ট টু ডু দিস, বা যে দো হি ইজ পোর পোর বাট হি ইজ ভেরি বেনেভোলেন্ট, এমন টাইপ। আর যেটা হচ্ছে আমাদের যৌগিক, তোমার যৌগিক যেটা সাথে একটা ও থাকবে এবং থাকবে বা আর থাকবে, বুঝতে পেরেছো? জি ভাইয়া বুঝতে পারছি। তো এটা আসলে জটিল হয় না, এটা সরল বাক্যই হয়। ওকে, তাহলে ভাইয়া হ্যাঁ ইয়াহিয়া, ঠাই নাই ছোট সে তরি, এটা কি ওকে কবি বলছে নাকি মাঝি বলছে? আবার একটু বলবা? ঠাই নাই ছোট সে তরি, এই কথাটা কি কবি বলছে নাকি মাঝি বলছে? ঠাই নাই এটা হচ্ছে কবি বলছি। কবি হচ্ছে নিজেই, তোমার ধরো মিউট করে আমি বলি, কবি হচ্ছে যখন বুঝতে পারতেছে যে একটু মিউট করো তুমি ইয়াহিয়া। হ্যাঁ, কবি যখন বুঝতেছে যে মানে আর তো জায়গা নাই আমার, ঠিক আছে, তখন হচ্ছে কবি নিজেই বলতেছে ঠাই নাই ছোট সে তরি, ঠিক আছে, এরকম ভাবে একটা সে বুঝাচ্ছে, মানে সে নিজে আফসোস করতেছে, মাথা চাপড়ায় না মানুষজন, হাই রে কি হয়ে গেল। তো কবি হচ্ছে এরকম ভাবে নিজেই বলতেছে ব্যাপারটাকে। জি ভাইয়া। ওকে, সবার কি দেখা হয়েছে মোটামুটি একবার? ভাইয়া থরে বিথরে বলতে কি বোঝাচ্ছে স্তরে ভাইয়া? থরে বিথরে স্তরে স্তরে ধরো যে একদম সাজিয়ে, মানে থরে ভিতরে মানে একদম স্তরে স্তরে করে রাখা এরকম, ঠিক আছে, ধরো যে এখানে রাখছে এরকম ভাবে একদম স্তরে স্তরে সাজিয়ে রেখেছে এগুলা। আচ্ছা ভাইয়া। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ তানজিম। তো আজকে ফোকাসে একটা এক্সাম দিলাম, ওইখানে একটা প্রশ্ন ছিল এরকম যে কি প্রকাশিত হয়েছে। তো অপশন ছিল 4টা, যেমন সন্দেহ, সংশয়, হতাশা, আত্মবিশ্বাস। তো এখানে সন্দেহ আর সংশয় এই দুইটার মধ্যে আর কি একটু কনফিউশন লাগে, এখানে হ্যাঁ হ্যাঁ উত্তর কোনটা হতে পারে? আচ্ছা, দেখো দেখে যেন মনে হয় চিনি ওহারে, এখানে দেখো সন্দেহ না, এটা হলো সংশয়, যে মানে একটা সংশয় হচ্ছে আমি কি চিনি তাকে। সন্দেহ জিনিসটা কি, তাকে দেখে আমার চোর মনে হয়েছিল। যে সন্দেহ আর সংশয়টা কিন্তু ডিফারেন্ট একটা জিনিস। দেখো মানে সন্দেহ কখন, যে এমন আমি বললাম যে তানজিমকে দেখে আমার মনে হয়েছিল সে একটা চোর, ঠিক আছে, এরকম এটা একটা সন্দেহ প্রকাশ আমার। বাট সংশয় কি, যে ওকে কি আমি চিনি, মানে চিনি বা চিনি না। তুমি দেখবা যেরকম হয় তোমার, যে তোমার মাঝে মাঝে একটা মানুষকে দেখবা রাস্তায়, মানে ওকে আমি অ্যাপ্রোচ করবো, আমি কি আসলে ওকে চিনি নাকি ওকে আমি চিনি না, কোথাও ওকে দেখছি নাকি দেখি নাই, ঠিক আছে তানজিম, বুঝতে পেরেছো সন্দেহ আর সংশয় জিনিসটার যে ডিফারেন্সটা এটা। ও আচ্ছা, ঠিক আছে, বুঝছি। ওকে ঠিক আছে, আর কোনো প্রশ্ন? ভাইয়া তাহলে দেখে যেন মনে হয় চিনি ওহারে, এটা কি সংশয় প্রকাশ পাইছে? হ্যাঁ, দেখে যেন মনে হয় চিনি একটা সংশয় প্রকাশ, ওর অপশন অনুযায়ী, ঠিক আছে, ও যে 4টা অপশন দিল, তো এখানে একটা সংশয় প্রকাশ, তাকে কি চিনি আমি, মানে এমন যে সময়কে কি কবি চিনে বা এরকম একটা ভাব প্রকাশ করছে। আসলে দেখো এই যে অনুধাবনমূলক প্রশ্নগুলা এমসিকিউ তে দেখবা যে এইচএসসি তে প্রতি বছর একটা করে দেয়, মানে উল্টাপাল্টা, তারপর দেখবো রেজাল্টে পরে একটা অ্যান্সার দেয়, এরা একটা অ্যান্সার দেয়, পরে কিন্তু একটু হয় আর কি, মানে সবার মধ্যে কনফিউশন তৈরি হয় এরকম আর কি। যে এমসিকিউ এ তোমার যে কোনো দিলে ও যে 4টা অপশন দিল এগুলোর মধ্যে আসলে সংশয়টা ঠিক আছে, বা মানে আসলে হয় সংশয় মিনিংটা আসলে এখানে প্রকাশ পায়। তাকে কি কবি চিনে? সন্দেহ তো আসলে এমন না, সন্দেহ মানে কি, যে সন্দেহ ভাজন, মানে একটা তো তোমার ইস্যু লাগবে, তাকে কি নিয়ে তুমি তাকে সন্দেহ করবা, হ্যাঁ এরকম ব্যাপারগুলো। ওকে, ভাইয়া তাহলে কবিতা দেখো, সন্দেহ জিনিসটা কি নেগেটিভ কিছু বুঝায়? হ্যাঁ এক্স্যাক্টলি, সন্দেহ হচ্ছে একটা নেগেটিভ জিনিস, যে তোমার মানে বললাম না একটু আগে আমি একটা এক্সাম্পল, যে ধরো এমন হলো, আমি বললাম যে তানজিমকে দেখে, মানে তানজিম তোমাকে আমি চোর বলতেছি না, ঠিক আছে, তুমি আমার মন খারাপ করো না, তুমি একজন বলছিলে দেখে তোমাকে দিয়ে আমি একটা এক্সাম্পল দিলাম। এখন আরাফাতকে বলি আমি, যে এমন হয়েছে আরাফাতকে দেখে আমার মনে হয়েছিল সে এখান থেকে কিছু একটা চুরি করেছে বা এরকম, সেখানে কি একটা সন্দেহ না, মানে একটা এবার কিন্তু সংশয় না, আসলে সংশয় কোনটা, যে আরাফাতকে কি আমি চিনি, এরকম একটা ভাব, ঠিক আছে। জি ভাইয়া ক্লিয়ার হয়েছে। ওকে, এখন ভাইয়া কবি তোমাদেরকে পরিচিতি আমি, থেকে একটা কোশ্চেন ছিল, বলবো কি? আচ্ছা আচ্ছা বলো, কবি পরিচিতি থেকে বলো। বলছি ভাইয়া যে কবির যে মানে কাব্যগ্রন্থ বা উপন্যাস যে সালগুলোই
মানে ওইগুলো প্রকাশিত হচ্ছে, আমরা কি সেই সালগুলো মুখস্থ রাখবো, না শুধু আমরা উপন্যাসগুলোর নাম মুখস্থ রাখবো? ওকে, এই প্রশ্নের উত্তর হচ্ছে কি যে তোমার ধরো মানে তুমি লাস্ট যদি 5 বছরের প্রশ্ন দেখো, আমার মনে হয় না কোনো সাল এসেছে কি? কেউ দেখেছো? না ভাইয়া, সাল তো তেমন আসে না। আসে না, সাল কখনোই আসে না। তো তুমি তোমার মাথাকে জাঙ্ক ফাইলে ভরবে না, এটা আমার সাজেশন। যে যদি তুমি হচ্ছে পারো, ধরো এমন হয় যে তুমি মুখস্থ রাখতে পারো, তোমার মুখস্থ বিদ্যা খুবই ভালো, তুমি ইন দ্যাট কেস তুমি কিন্তু সালগুলাকে মানে খুব ভালো মতো মনে রাখতে পারো বা চাইলে পারো। বাট যদি তোমার এমন মনে হয় যে আমি এক্সট্রা জিনিস পড়বো না, বাট আসার চান্স খুবই কম, মানে 0.1%, এমন এত কম চান্স একটা সাল আসার। আসলে কোনগুলো আসতে পারে দেখো, যে তোমার ক্যামেরার সামনে একটা মাছি আসছে। ওকে, দেখো এখানে আসতে পারে তোমার এমন যে কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর তোমার হচ্ছে যে নোবেল পুরস্কার পায়, এটা তো তোমাদের মাথায় আছে তাই না? 1917 ভাইয়া 1917? না, এই ভুল করে ফেলছো, ও 13, ঠিক আছে, 1913 সালে। তো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, মানে খুবই, মানে যেগুলো হাই ভোল্টেজ প্রশ্ন টাইপ সেগুলো আসার চান্স আছে। বাট কোন গ্রন্থ কবে বা কোন পত্রিকা কত সালে, এটা কোন পত্রিকা এটা আসতে পারে। সো আমি কিন্তু আর রিটেনের প্যাটার্নে কিন্তু পড়াচ্ছি তোমাদের, ঠিক আছে? সো এমসিকিউ নিয়ে কিন্তু আমি ওইভাবে ঢালাভাবে পড়াচ্ছি না। এমসিকিউ পড়াতে গেলে তোমার ধরো যে আরো বেশ কিছু জিনিস আলোচনা করা লাগতো। সো আমরা রিটেনের যে পার্টগুলো সেগুলো পড়ালাম। এখন তোমাদের জন্য প্র্যাকটিস কিছু কোশ্চেন আছে, ঠিক আছে? তো সো আমরা হচ্ছে যে আবার স্ক্রিনটা শেয়ার দিব, আমরা এখন সেখানে যাব। এখন আমরা হচ্ছে কিছু প্র্যাকটিস কোশ্চেনে যাব, সেখানে গিয়ে দেখি তোমরা হচ্ছে এখন খাতা কলম বের করবা। আমি তোমাদেরকে এখনই লেখাবো যে ক্লাসের পরে তোমরা কতটুকু পারলা, ঠিক আছে, যে কতটুকু তোমার মাথায় আছে জিনিসগুলো। তোমাদেরকে আমি হচ্ছে বেশি টাইমও দিব না, তোমাদেরকে আমি টাইম দিব এটার জন্য 10 মিনিট টাইম। দাঁড়াও, আমি হচ্ছে আমার ক্যামেরাটা অফ করি, একদম তোমরা একদম কনসেন্ট্রেশন, মিনিট কোনো কথা নাই, কোনো প্রশ্ন নাই আপাতত। তোমরা হচ্ছে জাস্ট করবা, এই যে প্রশ্নগুলো আছে এগুলো অ্যান্সার লিখবা। ধরে নাও সবগুলো প্রশ্নেরই মান হচ্ছে 2 করে। স্ক্রিন তো দেখতে পাচ্ছেন তাই না? ভাইয়া দেখা যাচ্ছে স্ক্রিন। ওকে, 10 মিনিট হচ্ছে কোনো প্রশ্ন করবা না, কোনো রেসপন্স নাই, কেউ কোনো কিছু নাই। জাস্ট 10 মিনিটে তোমরা এই 5টা প্রশ্নের উত্তর লিখবা। এখন বাজে হচ্ছে 23, আমি নিব হচ্ছে 34-এ। 34 নিব বলতে কি তোমরা সবাই একটু শেষ করবা, তারপর হচ্ছে আমি অ্যান্সার শুনবো, 5টা শুনবো 5 জনের কাছে। ওকে, স্টার্ট।
ভাইয়া আমার লেখা হয়ে গেছে সবগুলো। ভাইয়া আমার হয়ে গেছে।
তোমরা কি আছো নাকি ঘুমাই গেছো? জি ভাইয়া আছি তো, আমি সন্ধ্যা কি হয়েছে তো অনেকক্ষণ আগে। হ্যাঁ না, আমি পরীক্ষা 10 মিনিট টাইম, 10 মিনিটে 34 আমরা শুরু করবো। একটু খবর নিলাম তোমরা বেঁচে রেখে আসো কিনা। ওকে, আর 2 মিনিট রিভিশন দাও। টাইম নিয়ে তো সমস্যা নাই তাই না? আরো তো না মোটামুটি 10 মিনিট ভাইয়া। ওকে ঠিক আছে, গুড। ওকে ঠিক আছে, এখন বলেন কার কার শেষ? ভাইয়া কার কার আমার শেষ না? শেষ। ভাইয়া কার আমারও কার টাইম লাগবে কার? ভাইয়া আমার শেষ। না ভাইয়া টাইম লাগবে না Very আমাদের। good. তাহলে এখন আসেন রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। ঠিক আছে, এই যে প্রথম প্রশ্নটা আমাদের এখানে রাশি রাশি এটা বলবো হচ্ছে তানজিম। রাশি রাশি বলতে অনেক ভাইয়া আধিক্য ভাই আধিক্য অর্থে। নির্ধারক বিশেষণ না? গুড, ভেরি গুড। রাশি রাশি কি বিশেষণ নাকি বিশেষ্য যুগল? বিশেষ্য। এই দুটো হচ্ছে কি বিশেষ্য যুগলের। আমি হচ্ছে বিশেষণ হওয়ার কথা, বাট এটা হচ্ছে তোমার গুণবাচক বিশেষণ নামে একটা জিনিস আছে জানো? গুণবাচক বিশেষ্য। রাশি রাশি কি ওই বিশেষ্য, এই যে এটা হচ্ছে গুণবাচক বিশেষ্য হিসেবে যে বিশেষ্য শব্দ যুগলের যে তোমার বিরক্ত সেটা হচ্ছে আধিক্য। তোমরা 19 বই দেখে নিতে পারো, 19 বই আছে কিন্তু এই জিনিসটা। তারপর দেখো যে এই প্রশ্নের উত্তরটা শুধু একজনই দিবা, সে হচ্ছে আচ্ছা কুলসুম আইরি। তোমার আসল নাম কি? ভাইয়া আমার আসল নাম রাইসা রাহি। আচ্ছা তুমি রাইসা রাহি। আচ্ছা তাহলে হচ্ছে তুমি এ করো, তুমি হচ্ছে এই যে আমার সোনার ধান বলতে কবি কি বুঝিয়েছে সেটা একটু আমাদের বোঝাও। কি লিখছো তুমি এখানে? গল্প, সাহিত্য। ওকে ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু আরেকটা জিনিস মিস করে গেছো। কে বলতে পারবে সোনার মানে কি স্পেশালি? মহৎ সৃষ্টিকর্ম। ধান তো হচ্ছে সৃষ্টিকর্ম, শ্রেষ্ঠ সৃষ্টিকর্ম। ঠিক আছে রাইসা, ওকে শ্রেষ্ঠ সৃষ্টিকর্ম। ঠিক আছে, তোমাদের উত্তরটা হবে বা হচ্ছে ওকে এটা গেল। তারপর দেখো যে গগনে গরজে মেঘ ঘন বর্ষা কুলে একা বসে আছে নাহি ভরসা। এখানে কবি কুল বলতে কি বুঝাতে চেয়েছেন এটা বলবা হচ্ছে মেরিন যে আইডিটা। তোমার আসল নাম কি? মেরিন অথবা এরকম একটা আইডি? আমার নাম মেরিন। ওকে তোমার নামই মেরিন, ঠিক আছে। তাহলে তুমি আমাকে বলো এই যে কুলটা এখানে কি বুঝাতে চেয়েছেন কবি? এখানে কুল হচ্ছে ওই নদীর যে তীর, ওটা মানে ওখানে কৃষক লোকের কবি মানে ওই তীরে বসে আছে। মানে ভরা বর্ষায় আকাশ যখন মেঘ ঢাকছে তখন কৃষক মানে প্রতিকূল পরিবেশে নিজের নিঃসঙ্গতা আর হচ্ছে ভরসাহীন পরিস্থিতি নদীর কূলে বসে আছে। ওকে এটা তো তুমি ধরো যে মানে মিনিংটা বললা লিটারাল যেটা, বাট আমার এখানে রূপকের যে অর্থটা কে সেটা বলতে পারবা? কুল বলতে আসলে আমরা কি বুঝিয়েছি? ভাইয়া আমি বলি জীবনের শেষ প্রান্ত। হ্যাঁ গুড, ঠিক আছে। সেটা হচ্ছে কি জীবনের শেষ প্রান্ত। যারা হচ্ছে অ্যানসারটা দিতা তাদেরটা সবারটা রাইট, ঠিক আছে। জীবনের শেষ প্রান্ত, ওকে গুড। তারপর দেখেন সোনার তরী কবিতায় বাঁকা জল কিসের প্রতীক? এখানে একটা চন্দ্রবিন্দু আছে, এটা ভুলে পড়া নেই। বাঁকা জল কিসের প্রতীক বলেন? কালস্রোত। অনন্ত কালস্রোতের প্রতীক। গুড, এটা হচ্ছে কি একদম অনন্ত যে কালস্রোতটা, ঠিক আছে, সময় যেটা প্রবহমান সেটা কারোর জন্য থামে না, এরকম অনন্ত কালস্রোতের প্রতীক। ওকে তারপর দেখো যে আমারই সোনার ধানে গিয়েছে ভরি। এই দুটি লাইনে কি প্রকাশ পেয়েছে? ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি। এই দুটো লাইনে কি প্রকাশ পেয়েছে এখানে? কি বলো?
অনন্ত কালস্রোত কখনো ব্যক্তি বা ব্যক্তির সত্তার জায়গা হয় না, কিন্তু ব্যক্তির সৃষ্টিকর্মকে সবসময় অনন্ত কালস্রোত জায়গা দেয়। ওকে, গুড, ঠিক আছে। আর কেউ কি কিছু অ্যাড করতে চাও এখানে ওর সাথে কোনো সুন্দর লাইন? ভাইয়া আমি বলি, জি অবশ্যই। স্থান সংকুলান হয় কেবল, আর সেখানে ব্যক্তি সত্তা এবং তার শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের একটা নিষ্ঠুর কালগ্রাসের শিকার। ওকে, ঠিক আছে, এটা গেল। আর কেউ আর কোনো একটু সুন্দরভাবে ভাই আরো 2 লাইন এক্সট্রা করে। এই দুটি লাইন দ্বারা মহাকালের নির্বিকারত্ব প্রকাশ পেয়েছে। মহাকাল কেবল সৃষ্টিকর্মকে গ্রহণ করে, তবে শিল্প স্রষ্টাকে গ্রহণ করে না। ব্যক্তির প্রতি মহাকাল নিষ্ক্রিয়। এটাও হয়। ওকে, ঠিক আছে। তাহলে ভাইয়া হ্যাঁ বলো। এখানে আর কেউ কিছু অ্যাড করতে? এখানে কি সাফল্যের মাঝে ঠাঁই নাই মানে কি হয়েছে? সাফল্যের মাঝে নিজেরও স্থান নাই এমন কিছু? না, আসলে ওইভাবে সাফল্যকেও এত আমরা গ্লোরিফাই করতে পারি না এখানে। এখানে আসলে দেখো ওরা যে জিনিসটা বললো এটা আসলে দেখো যে এখানে যে সময় কিন্তু কোনো ব্যক্তি সত্তার এখানে কোনো জায়গা নাই, ঠিক আছে। এখানে তোমার মিনিং দেয় যে তোমার কিন্তু যদি মানুষের মাঝে তুমি অনেকদিন তুমি নিজের যে পরিচয় সেটা দিয়ে কিন্তু বেঁচে থাকতে পারবে না মানুষের মাঝে, বা সময় তোমাকে মনে রাখবে না। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ভাইয়া আমরা যে একটা ভাব সম্প্রসারণ পড়ছিলাম যে মানে কি যেন বলে যে কর্ম কর্মই মানুষের পরিচয়, নামে পরিচয় না, এরকম টাইপের। তো এই কবিতার সাথে কি ওইটা রিলেটেড? হ্যাঁ অবশ্যই, এটা এই কবিতার সাথে মানে খুব ভালো মতো রিলেটেড। সো ওই জিনিসটা যদি যে টিচার কোশ্চেন করবে সে যদি তার মাথায় দুইটা আসে, সে কিন্তু ওই লাইনটা দিয়ে বলতে পারে যে সোনার তরী কবিতার সাথে এই পঙ্ক্তিদ্বয়ের কি মিল পরিলক্ষিত হচ্ছে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, ভেরি গুড। তাহলে হয়েছে আমাদের আজকে, তাহলে শোনার তো এটা শেষ হলো। আমাদের আসলে আজকে শুধু ক্লাস দিয়েছিলাম মানে অ্যানালাইসিসের জন্য, ঠিক আছে। আমাদের যে ধরো সোনার তৈরি আর সারমর্ম ছিল আগামী দিন। আমি হচ্ছে আজকে তোমাদের কি দিব না, কারণ আমাদের সারমর্মের জন্য আমরা একটা ক্লাস নিতে যাচ্ছি। তোমরা খুব ভালো মতো রেডি থাকবা, ঠিক আছে। তার আগে আমি হচ্ছে তোমাদের একটা ক্লাস ওয়ার্ক দিব, একটা সারমর্ম লিখতে দিব। সবাই প্লিজ না দেখে লিখবা, ঠিক আছে। তোমাদের যা ইচ্ছা লেখো। ওই সারমর্মটা আমি তোমাদেরকে লিখতে দেবো এই কারণে যে তোমাদের কি কি ভুল আছে সম্মিলিত, কি কি ভুল তোমরা করতে পারো সেইটা আমি দেখে নেক্সট বাংলা ক্লাসে সার্বমত মোটামুটি ইনশাআল্লাহ আসতেছে 5 মার্কস। সো আমরা যাতে 5-এর মধ্যে অ্যাটলিস্ট 4, ঠিক আছে, 4 বা 4.5 পেতে পারি কেমন ভাবে সেগুলো পড়বো। প্লাস তোমাদেরকে আমি কিছু সোর্স দিয়ে দিব যে এখান থেকে পড়বা। ইনশাআল্লাহ আমরা রিটেনে যাতে মানে সার্বমটা যাতে 5 পেতে পারি, ঠিক আছে। আর তোমাদের কাজ হবে কি যে অন্য যেসব জায়গায় কোচিং করছো এটার পাশাপাশি বা নিজে যে পড়াশোনা করতেছো, এই যে দেখো সোনার তৈরিতে একটা পড়লাম আমরা, পাশাপাশি তোমার অন্য যত কবিতা আসবে, গল্প আসবে, উপন্যাস, নাটক সব ভালো মতো পড়ে ফেলবা। আর তোমাদের কাজ কিন্তু উপন্যাস আর নাটকের, হ্যাঁ, উপন্যাস হচ্ছে ডেইলি 10 পেজ, নাটক হচ্ছে ডেইলি 5 পেজ। এটা কিন্তু একটা হোমওয়ার্ক টাইপ। আমি কিন্তু তোমাদেরকে পড়া ধরবো মাঝে মাঝে, না হলে কিন্তু শেষ হয় না এটা। জি ভাইয়া। বুঝতে পেরেছো? এটা কিন্তু বাকি থেকে যায় আমাদের। আমি অনেক হ্যাঁ, কেউ কি মিস করেছো? কি বললাম? আচ্ছা আচ্ছা, দেখো রিপিটটা হচ্ছে কি যে তোমরা প্রতিদিন, ঠিক আছে, হ্যাঁ প্রবলেম নাই, ঠিক আছে প্রবলেম নাই। তোমরা প্রতিদিন 5 পৃষ্ঠা করে পড়বা, নাটকটা পড়বা, ঠিক আছে। যে আমাদের শিয়ালদোলা নাটকটা আছে, আর 10 পৃষ্ঠা করে উপন্যাসটা পড়বা। কিন্তু এই জিনিসগুলো কি শেষে দেখবা যে কোচিং একটা লেকচারে এই দুটো জিনিস দিয়ে দিবে, তো একটু আলোচনা করে চলে যাবে, বাট তুমি কিন্তু আলটিমেটলি পড়ার টাইমটা পাচ্ছ না। সো এই টাইমটা তোমরা একদম ভালো মতো ফ্রিলি অল্প অল্প করে পড়তে থাকবা, ঠিক আছে। ভাইয়া ক্লাস শেষ হলে একটা কোশ্চেন করতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ করেন। সেটা হচ্ছে ধরেন যে আমাদের কোচিং এর ক্লাস মোটামুটি সন্ধ্যা হতে হতে শেষ হয়ে যায়, সাপোজ মনে করেন। তো যেটা পড়া থাকে সেটা মনে করেন রাতের মধ্যে কভার হয়ে যায়। তো পরবর্তী দিন সকালে একটা টাইম পাই, সেটা হচ্ছে সকাল 6টা থেকে 5:30, না 5:30 থেকে
12:30 পর্যন্ত। এই টাইমটাতে কি বিগত মানে যেগুলো পড়ে রাখছি সেগুলো কি রিভিশন দেওয়াটা উচিত, নাকি নতুন কিছু হ্যাঁ, মানে নিজে থেকে পড়া? এক কাজ করবা, যেমন ধরো তুমি বাগধারা পড়তেছো, ঠিক আছে, তোমার ধরো আজকে বাগধারা 10টা আছে, আগে যে 10টা পড়ছো না, এভাবে একটু কাজ করবা যে আগের 10টাকে একটু দেখবা এভাবে, আর প্রতিদিন একটা আধা ঘন্টা টাইম রাখবা। আমি বলবো যে আগের পড়া রিভিশন দিতে, পড়াচ্ছে নতুন পড়াচ্ছে আগের গুলাকে মনে রাখা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর কোনো যদি প্রশ্ন থাকে এগুলো পার্সোনাল এ কাজ করে, এগুলো গ্রুপে বলে রাখা, ঠিক আছে আমি আমাদের। যদি ভাইয়া হ্যাঁ আমি বলো। যদি এমন হইলো যে কোচিং এ যা পড়াচ্ছে ওইগুলো ওদের সাথে সাথে যাচ্ছি, ওদের সাথে সাথে সব হয়ে যাচ্ছে, কিন্তু আমি নতুন কিছু না পড়া যদি নতুন কিছু না পড়ে ওদের পড়া মানে একদম জিরো, যে 1 নাম্বার ক্লাস থেকে শুরু হয়েছে লেকচার গুলো আবার রিভিশন দিতে থাকি, হ্যাঁ এটাই ওরা করো, ওদের মতো আগামী আমি লেকচার গুলো এটাই করো। রিভিশন দিব। হ্যাঁ, কোচিং মূলত এই জন্য যে আসলে একটা ট্র্যাক রাখার জন্য, কোচিং না করা ছাড়াও হ্যাঁ হয়, ঠিক আছে। আমি কিন্তু কোনো হ্যাঁ কোচিং করি নাই, আমি কিন্তু একদম বাসায় 1 মাস বা 3 সপ্তাহের মতো পড়ছিলাম শুধু বিএনডির জন্য, কোনো কোচিং ছাড়াই। সো কোচিং এর ট্র্যাকের জন্য, ঠিক আছে, একটা ট্র্যাক রাখতে যাচ্ছে, তুমি হচ্ছে হ্যাঁ কতদূর পড়তেছো, তোমাকে একটা ফ্লোতে রাখতেছে, ঠিক আছে। হ্যাঁ, সো মানে এভাবে আমি করলে চাচ্ছিলাম যে নতুন নিয়ে প্রেশার না নেওয়া, যে কথার কথা নতুন হ্যাঁ ঠিক আছে, আরেকটা ঠিক কাজ আছে, করি, যে টপিকটা থাকে সেটা হচ্ছে আগে একটু দেখে নিই, মানে যখন ঠিক যে আছে, ক্লাসটা হয় সে কি কি টপিক ওকে, থাকে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওকে। আর কার কোনো প্রশ্ন ক্লাস নিয়ে? শোনো, এই ধরনের প্রশ্ন না গ্রুপে করে রাখো, আমরা অনেকে আছি অ্যান্সার দিয়ে দেবো। আর ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? না ভাইয়া, কোনো ভাইয়া প্রশ্ন আমার নাই। আচ্ছা একটা হ্যাঁ বলো। প্রশ্ন ছিল। জি ভাইয়া শিওর। বলতেছি যে, আমাদের যে এই যে আমাদের যে আজকে সোনারতরী পড়ানো হলো, এটা তো হচ্ছে মানে শর্ট সিলেবাসের ভিতরে ছিল, আর শর্ট সিলেবাসের বাইরে যেগুলো আছে ওইগুলো কি আমাদের পড়ানো হবে? যেমন হচ্ছে এটা ডিভিশনের হচ্ছে প্রতি আমরা মেঘনা। মেইনলি আমাদের রিটেনের জন্য যে কবিতাগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর হচ্ছে আমাদের কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ যেগুলো বেশি ইম্পর্টেন্ট, আমরা রিটেন, আমরা কিন্তু দেখো জাস্ট রিটেনকে ফোকাস করতেছি। বাট আমি ট্রাই করবো তোমাদেরকে মানে ভিডিও লেকচার দিয়ে হোক, বা আমি ট্রাই করবো যে তোমাদেরকে যতটুকু শর্ট সিলেবাসের বাইরে যদি কিছু লাগে গ্রুপে জানাবা, যে কোনো জিনিস লাগলে আমাকে জানাবা, ঠিক আছে। সো এই প্রশ্নগুলো একটু গ্রুপে করো, হ্যাঁ, মানে ক্লাস রিলেটেড, নাহলে হচ্ছে অনেকে তো ওয়েট করতেছে মানে ক্লাস শেষ হওয়ার জন্য, ঠিক আছে। সো এই রিলেটেড প্রশ্নগুলো মানে পড়া ব্যতীত আজকে ক্লাসে সেগুলো হচ্ছে গ্রুপে করে রাখো, আমরা অ্যান্সার দিয়ে দিব। ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, আর একটা ওপেন ক্রিটিসিজম যে আজকে ক্লাসে মানে তোমাদের আর কি কি করলে বেটার হয় তোমাদের জন্য আর কি। আজকে টাইম নিয়ে একটু ঝামেলা হয়েছে, এটা বাদে টাইমটা একটু ধরো যে একটু নেটওয়ার্ক ইস্যু ছিল, তো এখানে ধরো যে বৃষ্টি হচ্ছিল প্রচুর। সো এইটা ছাড়া যায় আসলে ক্লাসের কন্টেন্ট কিভাবে ডেভেলপ করা যায়, বা আর কিছু কোনো কিছু আছে কিনা, বোঝানোর তো কোনো ল্যাকিংস আছে কিনা, একদম ইয়াতে একদম ফ্রিলি ভাবে বলতে পারো তুমি, ঠিক আছে, কোনো ভয় পাওয়ার কিছু নাই। নাহলে হচ্ছে আমাকে inbox এ বলো। ভাই হ্যাঁ বলো রাইসা, বলো। ভাইয়া, আমাদের যদি স্মার্ট বোর্ডে ক্লাস নেওয়া হইতো একটু বেশি ভালো হইতো। আচ্ছা ঠিক আছে। স্মার্ট বোর্ডের সমস্যা কি আসলে, তো যে বৃষ্টি হচ্ছে, তো প্লাস হচ্ছে আমাদের স্মার্ট বোর্ড আছে একটা আমাদের পেজে, তোমরা দেখবা, ঠিক আছে। সো মানে এই রিসেন্টলি খুবই একটু ঝামেলা যাচ্ছে বুঝছো আমাদের ক্লাস নিয়ে, বা আমরা ট্রাই করবো অ্যাটলিস্ট শেষের দিকে মনে হচ্ছে যে ইনশাল্লাহ পারবো, ঠিক আছে। মানে স্মার্ট বোর্ড আমাদের ইয়াতে পেজে দেখবা যে আমাদের একটা ভিডিও আছে, মানে আমরা ভিডিও যে বানাই স্মার্ট প্যানেল, বাট আসলে বেশ কিছু প্রবলেমের কারণে আমরা ওইখানে নিতে পারছি না। বাট আই গেস যে মানে খুব বেশি প্রবলেম হয় না, তাই না? স্মার্ট বোর্ড বা মানে কন্টেন্ট তো আসলে চেঞ্জ হয় না স্মার্ট বোর্ডে, তাই না? হ্যাঁ, এখানে বোঝা যায় ভাইয়া, সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা, এই তো মানে বুঝাতে পারলে আসলে দেখবে কি স্মার্ট বোর্ড লাগে না, মানে মুখে বললে একটা কলেও কিন্তু বোঝানো যায়, মানে কল দিয়ে এরকম ভাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা শেষ করি আজকে, আর বড় না করি। মানে এই ধরনের কোনো প্রশ্ন যে তোমাদের টেকনিক্যাল বা হচ্ছে যে আজকে ক্লাসে ব্যতীত যে এগুলো থাকলে আমরা আমরা মূল ভাবটা ভাইয়া যদি একটু মানে শুরুতে মূল ভাবটা যদি একটু পড়ায় দিতেন। শুরুতে বলতে মানে হলো যে কবিতাটা বা যে মানে গল্পটা পড়ানো হয়, সেক্ষেত্রে দেখা যায় যে পাঠ পরিচিতিটা মানে ওইটার পুরোটা সারসংক্ষেপ, যেটা যে ওখান থেকে মানে তোমাকে বলি যে হচ্ছে কি, দেখো তুমি হচ্ছে একটা কবিতা পড়ার আগে যদি তুমি সারসংক্ষেপ পড়ো তাহলে তো হইলো না, তোমার হচ্ছে বুঝতে হবে তোমার লাইন টু লাইন যে কোন ওয়ার্ডটার কি মিনিং। সারসংক্ষেপ বুঝতে একটা ধারণা পাবা, বাট আমাদের যেটা লক্ষ্য যে আমরা একদম লাইন টু লাইন একদম অপারেশন করে পড়বো, ঠিক আছে। ম্যাথ যেমন লাইন টু লাইন করা হয়, আমাদের আগে কবিতাগুলোকে আমরা একদম অ্যানালাইসিস করে পড়বো। সো সেই ক্ষেত্রে ধরো যে মানে যে মেইন যে একটা মূল ভাব, ডিউতে কিন্তু এরকম প্রশ্ন আসে না যে এই কবিতার মূল ভাব লিখো, এগুলো কিন্তু এইচএসসি কোশ্চেন। মেইনলি তোমাকে লাইন টু লাইন ওয়ার্ড টু ওয়ার্ড যেটা আমি আলোচনা করে দিলাম এইটাই হচ্ছে তোমাদের লাগবে, ঠিক আছে। তুমি চাইলে হচ্ছে এটা ওটা তো বই আছেই, ঠিক আছে, ওই যে তোমার মূল ভাবটা বা এই গল্পের বা এই ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে তোমাদের আসলে অনেকের মনে হচ্ছে অনেক টাইম আমরা নিয়ে ফেলছি আজকে, একটু লেট হয়েছে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করি তোমরা ক্লাসটা এনজয় করেছো, বা কোনো প্রবলেম থাকলে আমরা একটা শিট দিয়ে দিব যেটা প্রতিদিন দেই যে কোনো প্রবলেম আছে কিনা বা কিভাবে আমরা করতে পারি, ঠিক আছে। সো যেগুলো আসলে ভাইয়া আমি তো
ভাইয়া আমি তো পরীক্ষা দিতে পারতেছি না, মানে ওকে, ইংলিশটা তো আমি আসলে এটা নিয়ে আমি একটু পরে গ্রুপে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছি কিভাবে তোমরা গুগল ক্লাসরুমে সাবমিট করবা, ঠিক আছে? ভাইয়া ওই গুগল গ্রুপটাই তো আমার কাছে নেই। হ্যাঁ, ওইটা দিব তোমাকে এখন আমি, ওইটাই তোমাকে হেল্প করবো। এখন মুখে তো বোঝানো যাবে না, এটা তোমাকে দিতে হবে একটা লিঙ্ক, ঠিক আছে? ওই লিঙ্কটা আমি দিচ্ছি আবার গ্রুপে, তারপর তুমি পাবা, ঠিক আছে? ভয় পেও না। আর নাহলে তুমি এক কাজ করো, তুমি হচ্ছে পার্সোনাল আমার একটা নক দিয়ে রাখো, তো তোমাকে পার্সোনালি দিই, যা যা পারছো না, গ্রুপে আসলে ওইভাবে বোঝানো যায় না। ওকে, ঠিক আছে, তাহলে কি আমরা শেষ করতে পারবো আজকে ক্লাসটা? জি ভাইয়া। ওকে, তোমরা কি স্যাটিসফাইড ক্লাস করে? জি জি ভাইয়া। ভাইয়া অনেকটাই স্যাটিসফাইড হয়েছি। ওকে, ক্লাসে যদি এরপর যদি কোনো প্রশ্ন থাকে আসলে তুমি যে কোনো টাইমে প্রশ্ন করে রাখবা, আমরা ফ্রি হলে অ্যান্সার দিয়ে দিব। বা হচ্ছে পরীক্ষা কিন্তু একটা নিব এটা থেকেও, প্লাস একটা আমি এক্সট্রা পরীক্ষা নিব যে সারমর্মের উপরে তোমাদের আসলে ধারণা কতটুকু আছে বা নাই, সেইভাবে তোমাদেরকে আমি একদম বেসিক থেকে শুরু করবো ইনশাআল্লাহ। সবাই তাহলে ভালো থাকো, ইনশাআল্লাহ নেক্সট ভাইয়া তাহলে আমরা সারমর্ম ঠিক কত মানে পৃষ্ঠায় কতগুলো লিখবো বা কত লাইন লিখবো, যে বলছেন একটা সারমর্ম লিখতে দিবেন ওইটা? হ্যাঁ, সারমর্ম হচ্ছে আমি এখন কিছুই বলবো না, হচ্ছে তুমি এতদিন কি জানতা, সারমর্ম কতটুকু লিখতা, তোমার ইচ্ছা মতো লেখো তুমি। সারমর্ম হচ্ছে সারমর্ম কতটুকু, তো ভাইয়া সচরাচর 5-6 লাইনের মধ্যে মূল ভাবটা মানে বোঝানোর জন্য লিখতাম। সারমর্ম তোমার হচ্ছে 3-4 লাইনে লিখতে হয়, ঠিক আছে? যেটুকু বলেছিলাম 3-4 লাইন লিখবা। কিভাবে শুরু শেষ করবো এখন কিছু বলবো না, তোমাদের কাছ থেকে আমি কালেক্ট করবো যে তোমরা কি কি ভুল করতেছো, ঠিক আছে? আমি সেইগুলোকে ধরে ধরে নেক্সট ক্লাসে তোমাদের একদম সারমর্মের উপর আমরা একটা 2-3টা লেখাবো তোমাদের আমি ক্লাসের মধ্যেই, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকো, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে। নেক্সট ক্লাস ইংলিশ নিবে তোমাদের সিয়াম ভাইয়া, তারপর হচ্ছে আমরা আবার বাংলায় যাব। আশা করি তোমরা ভালো মতো উপকৃত হবা এবং অনেক কিছু শিখতে পারবা। তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদের গ্রুপে যে কোনো সময় 24 ঘন্টা বলতে পারো, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।